আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সামনে ভাইয়া নতুন একটি চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে তোমাদের কেমিস্ট্রির থার্ড চ্যাপ্টার, পরমাণুর গঠন। সো আমরা আজকে এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি চ্যাপ্টারের ভেতরে ঢুকে গেছি। আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে পদার্থের গঠন। সো এই যে পদার্থের গঠন, সো পদার্থ জিনিসটা কি আসলে, সেটা প্রথমত আমাদেরকে ডিফাইন করতে হবে। সো আমি যদি লিখি, আমরা ছোটোবেলায় পড়ে আসছি যে পদার্থ কী। পদার্থ হচ্ছে যার আকার আছে, আয়তন আছে, জায়গা দখল করে, ঠিক আছে না? সো এরকম আমরা পদার্থকে কিন্তু কী করছিলাম, ডিফাইন করছিলাম। সো আমি এখানে এইভাবেই লিখবো যে মানে পদার্থ কাকে বলবো। আহ, পদার্থ জায়গা দখল করে। কি করে? জায়গা দখল করে। একদম ছোটোবেলার পড়াশোনা। আচ্ছা, পদার্থের কি আয়তন আছে? অফকোর্স পদার্থের আয়তন আছে। আবার কিছু কিছু পদার্থ আছে সেটার আকারও আছে। আকার আছে। এই বস্তু জগতে আমরা দু চোখে যা কিছু দেখি অথবা ফিল করি সেসব কিছুই হচ্ছে আমাদের কি পদার্থের ভিতরে পড়ে। সো এটা ভাইয়া লিখে রাখছিলাম যে পদার্থের ক্ষুদ্রতম কণা বা ক্ষুদ্রতম একক হচ্ছে অ্যাটম। সো ওই যে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস অ্যাটম, এই যে পড়াশোনা ছিল আমাদের। সো এটাই ভাইয়া লিখে রাখছিলাম যে আমাদের পদার্থের একদম ক্ষুদ্রতম কণিকা যেটা, সেটা ছিল হচ্ছে পরমাণু, এবং পরমাণুর ভিতরে ছিল হচ্ছে নিউক্লিয়াস, আর বাইরে কি ছিল? এই যে ইলেকট্রন ছিল। সো নিউক্লিয়াসের ভিতরে কি ছিল? নিউক্লিয়াসের ভিতরে ছিল হচ্ছে প্রোটন এবং নিউট্রন, এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে তোমার হচ্ছে ইলেকট্রনটা বাইরে এরকম কি করে সার্কুলার ঘুরে। নেক্সট স্লাইডে চলে যাই। সেটা হচ্ছে যে পদার্থ। এই পদার্থের মধ্যে আমরা মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ, পদার্থকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা হচ্ছে যৌগিক পদার্থ। এবং মৌলিক পদার্থ কি, যৌগিক পদার্থ কি? যে পদার্থকে ভাঙলে শুধুমাত্র ওই পদার্থই পাওয়া যাবে। যেমন হচ্ছে সোনা, খাঁটি সোনাকে যদি ভাঙে আমরা তাহলে সোনাই পাবো, ঠিক আছে? অর্থাৎ অ্যালুমিনিয়াম যদি ভাঙে আমরা অ্যালুমিনিয়ামে পাবো। অক্সিজেন, যদি আমরা অক্সিজেনকে ভাঙি শুধুমাত্র অক্সিজেনই পাবো, ঠিক আছে? অক্সিজেনই পাবো। তারপর হচ্ছে লাইক নাইট্রোজেন, আমরা যদি নাইট্রোজেনকে ভাঙি শুধুমাত্র নাইট্রোজেনই পাবো। কি পাবো? নাইট্রোজেন পাবো। এটা হচ্ছে অণু, আর এই যে ইন্ডিভিজুয়াল এক একটা হচ্ছে আমাদের পরমাণু। তাহলে এই যে নাইট্রোজেন যৌগ অথবা নাইট্রোজেন অণুকে ভাঙলাম, আমরা শুধুমাত্র নাইট্রোজেনই পাইলাম। অক্সিজেন অণু, অক্সিজেনকে ভাঙলে শুধু অক্সিজেনই পাওয়া গেল। এগুলো হচ্ছে আমাদের মৌলিক পদার্থ। তাহলে যে সকল পদার্থকে ভাঙার পরে শুধুমাত্র ওই পদার্থই পাওয়া যাবে, ঠিক আছে? ওইটার অণুগুলোই পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের মোটামুটি মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ কি? যে সকল পদার্থকে ভাঙলে একের অধিক মৌলিক পদার্থ পাওয়া যাবে, লাইক CO2, CO2, তারপর হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড, লাইক H2SO4। সো এগুলোকে ভাঙলে দেখো কার্বন পাইতেছি, অক্সিজেন পাইতেছি, হাইড্রোজেন পাইতেছি, সালফার পাইতেছি। সো এগুলো হচ্ছে আমাদের যৌগিক পদার্থ। এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের যৌগিক পদার্থ। ওকে। আবার পদার্থকে আমরা আলাদাভাবে ভাগ করতে পারি। তোমার হচ্ছে কঠিন পদার্থ, সলিড, কঠিন পদার্থ। তারপরে ভাগ করতে পারি আমরা হচ্ছে তরল, লিকুইড। আবার আমরা ভাগ করতে পারি হচ্ছে গ্যাসিয়াস। এই তিনভাবে আমরা পদার্থকে ভাগ করতে পারি। যেমন হচ্ছে আমরা যদি বলি কি বলি, যেমন হচ্ছে বালু, এটা হচ্ছে কঠিন পদার্থ। তারপর হচ্ছে কি তেল, এটা হচ্ছে তরল পদার্থ। আর হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে আমাদের গ্যাসীয় পদার্থ। আবার এই পদার্থের চতুর্থ আরেকটা অবস্থা আছে, সেটার নাম হচ্ছে প্লাজমা। সেটার নাম কি বলতো? সেটার নাম হচ্ছে প্লাজমা। পদার্থের চতুর্থ অবস্থার নাম কি? পদার্থের চতুর্থ অবস্থার নাম হচ্ছে প্লাজমা। তাহলে আমরা দেখি গ্রসলি যে আমাদের পদার্থ হচ্ছে আমাদের বস্তু জগতে যা কিছু দেখি অথবা ফিল করি, এগুলো সবই হচ্ছে পদার্থ। এই পদার্থকে আমরা দুইভাবে ডিফাইন করতে পারি। একভাবে হচ্ছে তোমার হচ্ছে মৌলিক এবং যৌগিক পদার্থ, আরেকভাবে হচ্ছে তোমার কঠিন, তরল এবং গ্যাসীয়। সো এই দুইটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যে মৌলিক পদার্থ কোনগুলা এবং যৌগিক পদার্থ কোনগুলা। তো মৌলিক পদার্থ দেখলাম যে পদার্থকে ভাঙলে শুধুমাত্র ওই তোমার কি পদার্থের গুণাগুণ বা ওই পদার্থই পাওয়া যাবে, আর কিছু পাওয়া যাবে না, ঠিক আছে? এটা হচ্ছে মৌলিক পদার্থ। আর যে তোমার হচ্ছে কি পদার্থকে ভাঙলে একের অধিক মৌলিক পদার্থ পাওয়া যাবে, যেমন হচ্ছে সালফিউরিক অ্যাসিড, তারপর হচ্ছে নাইট্রিক অ্যাসিড, তারপর হচ্ছে কি তোমার হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, অথবা আমাদের কি এটা কোনো ধরনের মিশ্রণ হতে পারে, যৌগ, ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমরা এখন শিখবো হচ্ছে প্রতীক কি এবং সংকেত কি। সো আমাদের এই চ্যাপ্টার পড়ার জন্য আমাদের প্রতীক এবং সংকেত সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকতে হবে। প্রতীক এবং সংকেত যদি ঘোলাই ফেলি তাহলে হবে না। পরীক্ষা অনেক সময় ক নম্বরে চলে আসে, অর্থাৎ এমসিকিউতে চলে আসে যে প্রতীক এবং সংকেত রিলেটেড কোশ্চেনগুলো। সো প্রতীক কি? প্রতীক হচ্ছে পরমাণুকে প্রকাশ করার লিখিত রূপ। অর্থাৎ আমি যদি লিখি যেমন N2, ঠিক আছে? আমি লিখলাম হচ্ছে CO, লাইক O2, ঠিক আছে? অথবা আমি লিখলাম হচ্ছে কি অক্সিজেন, আমি লিখলাম হচ্ছে নাইট্রোজেন। তাহলে এই যে আমি লিখলাম, এটার ফার্স্ট
যে লেটার, এটাকে বলা হবে প্রতীক। কি বলা হবে? প্রতীক বলা হবে। আর এই যে এগুলাকে বলা হবে তোমার সংকেত। তো আমি লিখি এখানে কয়েকটা, যেমন হচ্ছে হাইড্রোজেন, তারপর হচ্ছে নাইট্রোজেন, তারপর হচ্ছে ফ্লোরিন, তারপর হচ্ছে কি লিখতে পারি আমরা, লাইক সিলিকন। এগুলো সবই হচ্ছে তার প্রতীক। এই যে হাইড্রোজেনের প্রতীক হচ্ছে এইচ, নাইট্রোজেনের প্রতীক হচ্ছে এন, ফ্লোরিনের প্রতীক হচ্ছে এফ, এবং সিলিকনের প্রতীক হচ্ছে তোমার এস আই। এগুলো হচ্ছে আমাদের প্রতীক। এগুলো হচ্ছে পরমাণুকে প্রকাশ করার লিখিত রূপ। এই যে পরমাণু যেগুলো আছে এগুলো লিখার আমার হচ্ছে লিখিত রূপ, এগুলো হচ্ছে আমার প্রতীক। সংকেতটা কি? সংকেতটা হচ্ছে যে অণুকে প্রকাশ করার লিখিত রূপ। আমরা যে অণুগুলো আছে, লাইক একটু আগে লিখছি, আমি আরেকবার লিখি, যেমন হচ্ছে CO2, তারপর হচ্ছে নাইট্রোজেন, তারপর হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে, তারপর হচ্ছে কি অক্সিজেন। এই যে আমি অণুকে প্রকাশ করলাম, ঠিক আছে, এই যে অণুকে প্রকাশ করলাম, এই অণুকে আমি তোমার হচ্ছে প্রকাশ করার জন্য যে সিম্বলাইজড বা যেভাবে লিখলাম, এগুলোই হচ্ছে আমাদের কি সংকেত। এগুলো হচ্ছে আমাদের সংকেত। তো সংকেত এবং সংকেত এবং প্রতীকের মধ্যে খ নাম্বারের জন্য তোমার কি আসতে পারে, 2 মার্কের কোশ্চেন আসতে পারে যে সংকেত এবং প্রতীকের মধ্যে পার্থক্য নিরূপণ করো। তো তোমরা এভাবে লিখে দিবা, এক্সাম্পল সহ লিখে দিবা। আর ডেফিনেশনটা প্রথমে লিখবা যে প্রতীক হচ্ছে পরমাণুকে প্রকাশ করার লিখিত রূপ, এবং অণুকে প্রকাশ করার লিখিত রূপ হচ্ছে কি সংকেত। এখন পরমাণু জিনিসটা কি? পরমাণু একটু আগে আমি বলে দিয়েছিলাম, এখানে তোমাদের একটু দেখাই। দেখো, এটা হচ্ছে আমাদের পরমাণু, অর্থাৎ আমাদের পদার্থের একদম মাইনর লেভেলের একটা কি কণা। এর ভিতরে থাকবে হচ্ছে নিউক্লিয়াস, আর বাইরে থাকবে হচ্ছে ইলেকট্রন। নিউক্লিয়াসে কি থাকবে? নিউক্লিয়াস থাকবে হচ্ছে প্রোটন এবং নিউট্রন, আর বাইরে থাকবে হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে? সো এই যে আমার নিউক্লিয়াস, এটা হচ্ছে ধনাত্মক চার্জবাহী, ইলেকট্রনটা হচ্ছে ঋণাত্মক চার্জবাহী। আমরা পড়বো সামনে এগুলা। আচ্ছা, প্রতীক এবং সংকেতের পার্থক্যটা দেখে ফেললাম। আচ্ছা, আরো সুন্দরভাবে যদি বলি আমি, যে পরমাণু এবং অণু, এই পরমাণু এবং অণু যদি আমরা ভালোভাবে দেখার চেষ্টা করি, দেখো স্বাধীন অস্তিত্ব নেই, পরমাণুর কোনো স্বাধীন অস্তিত্ব নাই, কিন্তু অণু স্বাধীন অস্তিত্ব আছে। তুমি কি কখনো দেখছো যে হাইড্রোজেন লেখা আছে, অথবা তুমি কি কখনো এভাবে দেখছো অক্সিজেন অথবা নাইট্রোজেন? না, এগুলো কোনো স্বাধীন অস্তিত্ব নাই। বাট আমি যদি হাইড্রোজেনের সাথে আরেকটা হাইড্রোজেন যুক্ত করি, তাহলে আমার কি হয়ে যাবে? আমার এরকম হাইড্রোজেন অণু হয়ে যাবে। আমি যদি অক্সিজেনের সাথে অক্সিজেন যুক্ত করি, অক্সিজেন অণু হয়ে যাবে। ঠিক আছে? তারপর হচ্ছে কি নাইট্রোজেন অণু। তাহলে অণুর কিন্তু কিন্তু কি আছে? স্বাধীন অস্তিত্ব আছে, কিন্তু তোমার পরমাণুর স্বাধীন কোনো অস্তিত্ব নাই। আবার এই পরমাণু যেগুলা, এগুলো হচ্ছে তোমার কেমিক্যাল রিয়াকশনে অংশগ্রহণ করে, অর্থাৎ বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। ঠিক আছে? তোমার হচ্ছে পরমাণুগুলা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, কিন্তু অণুগুলা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। এটা মনে রাখবা। এখন আসো, আমরা পড়ছি আমাদের মোটামুটি 118টার মতো মৌল আছে, এর মধ্যে 98টা হচ্ছে আমাদের ন্যাচারাল, প্রাকৃতিকভাবে পাওয়া যায়, এবং বাকি 26টা যেটা, সেটা হচ্ছে তোমার হচ্ছে কি ল্যাবরেটরিতে তৈরি করা হয়, এবং 20টার মতো আছে যেগুলো আমাদের কি হিউম্যান বডিতে পাওয়া যায়। সেটা নোট করে রাখতে পারো যে টোটাল হচ্ছে মৌল, ঠিক আছে, টোটাল মৌল কয়টা বলো তো? 118টি। ঠিক আছে? এর মধ্যে তোমার হচ্ছে প্রাকৃতিক কয়টি বলো তো? প্রাকৃতিক মৌল হচ্ছে 98টি। প্রাকৃতিক মৌল কয়টা? 98টা। কয়টা প্রাকৃতিক মৌল হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায় হচ্ছে প্রকৃতি থেকে 98টি। অ্যান্ড এটা খুবই গুরুত্বপূর্ণ, আমি নোট লিখে দিচ্ছি, যে হিউম্যান বডিতে, অর্থাৎ মানব শরীরে, মানে তোমার আমার শরীরে, মানব দেহে 20টি পাওয়া যায়। কয়টি পাওয়া যায়? 20টি পাওয়া যায়। এটা এমসিকিউর জন্য খুবই হাই ভোল্টেজ একটা এমসিকিউ। মানব দেহে কয়টি মৌল পাওয়া যায়? টোটাল মৌল হচ্ছে 118টা, ন্যাচারালভাবে পাওয়া যায় হচ্ছে তোমার 98টা, অ্যান্ড তোমার হচ্ছে গবেষণাগারে তৈরি করা হয়েছে 26টা, কিন্তু আমাদের হিউম্যান বডিতে পাওয়া যায় হচ্ছে 20টার মতো। সো এখন আসো, কোনো একটা মৌলকে যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে কীভাবে লিখতে পারি? এই যে এক্স, যেটা হচ্ছে আমাদের মৌল, আমি যদি লিখি এখানে এক্স হচ্ছে আমাদের মৌল, ওকে। আর এই মৌলের এ যেটা, এ দ্বারা প্রকাশ করা হয় ওই মৌলটার ভর। কি ভর? এখন ভর কি? ভর হচ্ছে ওই যে বলছিলাম নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং যে নিউট্রন ছিল, এই দুইটার সামগ্রিক যোগফল, এটা হচ্ছে আমাদের ভর। এ হচ্ছে ভর। জেডটা কি? জেড হচ্ছে প্রোটন সংখ্যা, এবং প্রোটন সংখ্যাকে আমরা পারমাণবিক সংখ্যা বলতে পারি, অর্থাৎ প্রোটন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা দুইটাই কিন্তু সেম। কোন একটা মৌলের যতটা প্রোটন থাকবে, ওই মৌলের হচ্ছে কি পারমাণবিক সংখ্যা ততই। তাহলে জেড হচ্ছে আমাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা, প্রোটন বা পারমাণবিক সংখ্যা। ঠিক আছে? লাইক হাইড্রোজেনের হচ্ছে 1, হিলিয়ামের হচ্ছে 2, লিথিয়াম 3, তারপর হচ্ছে সোডিয়াম 11, তারপর হচ্ছে ক্যালসিয়াম 20। এই যে এগুলো হচ্ছে প্রোটন সংখ্যা, সাথে এগুলো হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা। এনটা কি? এনটা আমরা একটু পরে দেখব, এখনই দেখাই দিই তোমাদেরকে এনটা কি আসলে। এই যে দেখো ভাইয়া, এটা লিখছে হচ্ছে অ্যামোনিয়াম, এটা হচ্ছে আমাদের এন। এটা কি? এটা হচ্ছে আমাদের এন।
আর এইখানে যেটা আমরা যৌগমূলক জানি, যে যৌগমূলক হচ্ছে কি, যে একের অধিক তোমার কি মৌল যদি পাশাপাশি বসে কোনো একটা কি যৌগ গঠন করে এবং যেটা নাকি তোমার হচ্ছে একটা আয়নের মতো কাজ করবে, সেটাকে বলা হয় যৌগমূলক। তো যৌগমূলকের এখানে প্লাস মাইনাস থাকতে পারে। লাইক আমরা যদি লিখি এখানে হাইড্রোজেন, তাহলে এটা দ্বারা তোমার প্রোটন কি বোঝাচ্ছে, এটা দ্বারা প্রোটন বোঝাচ্ছে এবং বোঝাচ্ছে যে একটা ইলেকট্রন সে ত্যাগ করে ফেলছে। তাহলে এইটা হচ্ছে আমাদের এম দ্বারা আমরা ডিফাইন করব। এটা প্লাস এবং মাইনাস হতে পারে, যেমন অক্সিজেন 2 মাইনাস হয়, তারপর হচ্ছে আমরা ফ্লোরিন আছে না, এটা মাইনাস হয়, ক্লোরিনের মাইনাস হয়, তো হোয়াট এভার। তো এখানে আমরা এটাই লিখছিলাম যে এম দ্বারা এটাই বোঝায়। ওকে, এই যে আমাদের চার্জটা বোঝায়, চার্জ CHARGE। এন দ্বারা কি বোঝাইলো ভাইয়া? এন দ্বারা দেখো এই যে এটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এন। এখন আচ্ছা, তোমরা এখান থেকে আলাদা করবা, এখান থেকে কোনগুলো পরমাণু এবং কোনগুলো অণু, এগুলো আলাদা করবা। ওকে, তো আমি দেখতে পাচ্ছি হাইড্রোজেন, তারপর হচ্ছে এখানে হাইড্রোজেনের মোটামুটি পরমাণু ছিল, বাকিগুলো হচ্ছে অণু। সো অণু এবং পরমাণুর মধ্যে যে পার্থক্যটা তোমাকে একটু আগে দেখাই দিছি, এইটা ব্যবহার করে তোমরা এখান থেকে পরমাণু এবং অণুকে আলাদা আলাদা করে লিখবা। এটা হচ্ছে তোমাদের টাস্ক। ওকে, আসো এখন আমরা দেখবো হচ্ছে, হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বলছিলাম তোমাদেরকে যে কোনো একটা তোমার কি মৌলের একদম ফার্স্ট অ্যালফাবেট যেটা, অর্থাৎ আমরা যেটা দ্বারা চিনি, এটা হচ্ছে তার প্রতীক। যেমন এটা হচ্ছে এইচ, এটার প্রতীক হচ্ছে এইচ। হাইড্রোজেনের প্রতীক হচ্ছে এইচ। অক্সিজেনের প্রতীক একদম ফার্স্ট, এটা হচ্ছে ও, অক্সিজেন। তারপর হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেনের কি বলতো প্রতীক হবে এন, নাইট্রোজেনের প্রতীক কি এন। আচ্ছা, তারপর হচ্ছে কি কার্বন, কার্বনের প্রতীক হচ্ছে সি, কার্বনের প্রতীক কি, কার্বনের প্রতীক হচ্ছে সি। প্রতীক সম্পর্কে একটু আগে আমরা পড়ে আসছি, যে কোনো একটা মৌলের পরিচিতি যেটা, যেটার মাধ্যমে আমরা চিনবো যে এটা হচ্ছে এই মৌল, এটা হচ্ছে তার প্রতীক। এটা হচ্ছে দেখো এই যে হাইড্রোজেন এইচ, অক্সিজেন ও, নাইট্রোজেন এন এবং কার্বন হচ্ছে সি। আচ্ছা, হ্যাঁ এখন আসো, পরীক্ষা অনেক সময় দিয়ে দেয় যে তোমার এই যে মৌলগুলা এভাবে দিয়ে দিবে, বলবে কি এগুলার ল্যাটিন নামটা লিখো। সো তোমাদের কিছু লিখে দিই, এটা লাগবে কাজে। যেমন হচ্ছে নেট্রিয়াম, সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম। বলো তো কি, সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম। আর কপার, সিইউ কপার, বাট এটার ল্যাটিন নাম হচ্ছে কাপ্রাম, CUPRUM, এটা হচ্ছে কাপ্রাম। কে, কে মানে হচ্ছে পটাশিয়াম, বাট ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম, ল্যাটিন নাম কি ক্যালিয়াম। তারপর হচ্ছে কি এজি, সিলভার, এটা হচ্ছে আর্জেন্টাম, আর্জেন্টাম। আচ্ছা, তারপরে হচ্ছে AU, AU মানে কি বলতো, AU মানে হচ্ছে সোনা, বা এটাকে আমরা বলি অরাম, AURUM, এটা হচ্ছে অরাম। এগুলো হচ্ছে ল্যাটিন নাম, পরীক্ষায় এখান থেকে একটা থাকবেই, ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ল্যাটিন নাম পরীক্ষায় আসবেই। পিবি মানে হচ্ছে লেড, বাট এটার ল্যাটিন নাম হচ্ছে প্লামবাম, এটার ল্যাটিন নাম কি বলতো, প্লামবাম, PLUMBUM, প্লামবাম। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে টাংস্টেন, বাট টাংস্টেনের তো টি থাকার কথা, কিন্তু আছে এখানে ডব্লিউ, কেন, কারণ এটার ল্যাটিন নাম হচ্ছে অলফ্রাম, কি অলফ্রাম, এটা ইম্পর্টেন্ট ছিল। তারপর হচ্ছে দেখো, আমরা বলি না আয়রন, বলি না আই থাকার কথা না, কিন্তু এখানে কি আছে, FE আছে, কেন, কারণ হচ্ছে ফেরাম, FERUM। আর এটা খুবই গুরুত্বপূর্ণ, Hg, আমরা যে আমাদের বডি টেম্পারেচার নির্ণয় করি, যেখানে মার্কারি ইউজ করি বা পারদ। তো এটা হচ্ছে হাইড্রোর জাইরাম, কি এটা হচ্ছে হাইড্রোর জাইরাম, হাইড্রোর জাইরাম অথবা গাইরাম, হোয়াটএভার। এগুলো ছিল আমাদের যে ল্যাটিন নাম, অর্থাৎ মৌলের ল্যাটিন নাম। এই মৌলের ল্যাটিন নামগুলো আমাদের পরীক্ষায় বারবার আসে। সো এটা আমাদের হাই ভোল্টেজ একটা টপিক ছিল। চলো, আচ্ছা এখন যেটাতে আসছি, যে পরমাণুর সাংগঠনিক কণা। তো পরমাণু, একটা পরমাণু কি কি নিয়ে গঠিত হয়েছে। তো আমরা একটু আগে পড়ে আসছি যে পরমাণুর হচ্ছে কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস, আর বাইরে থাকে হচ্ছে ইলেকট্রন। সো এই যে দেখো, পরমাণু আমাদের গঠনের জন্য তিনটা মৌলিক তোমার কি কণা দরকার, একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে আমরা আজকে আমাদের এই স্লাইডে জানবো। তো চলো, আমরা দেখছি যে পরমাণু সাংগঠনিক কণার মধ্যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন আছে। আবিষ্কারক, সো এই আবিষ্কারকের নামে অনেকের তোমার হচ্ছে কি কি ভেজাল লেগে যায় যে কে কি আবিষ্কার করছে। সো এটার জন্য ভাইয়া তোমাদের একটা ট্রিক্স দিব, সেটা কই লিখে দেওয়া যায়। আচ্ছা, আমি এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে কি, যে ইট পড়ে নিচে, ইট কই পড়ে নিচে। এখন ইট মানে হচ্ছে ইলেকট্রন, আবিষ্কার করছে থমসন, কে থমসন। আমি একটু লিখে ফেলি আবিষ্কারকের নাম, এটা হচ্ছে ইলেকট্রন। ইট দিয়ে মনে রাখবো, ই রশ্মি মানে ইলেকট্রন, তো থমসন, তাহলে ইলেকট্রন কে আবিষ্কার করছে, আবিষ্কার নাম হচ্ছে থমসন, কে থমসন, মনে থাকবে। এখন আসো পরে, তাহলে পরে
প্রোটন রতে রাদারফোর্ড। কি রাদারফোর্ড, ইন্টারেস্টিং না? রাদারফোর্ড এটা হচ্ছে আমাদের প্রোটনের আবিষ্কারক। নিচে নিচে নিউট্রন চেডউইক। কি চেডউইক, চেডউইক। ওকে, আচ্ছা এখন আসো যে অবস্থান। আমাদের পরমাণুতে ইলেকট্রনটা কই থাকে? অবশ্যই কক্ষপথে থাকে। কি থাকে? কক্ষপথে আছে না? এই কক্ষপথে থাকে, অর্থাৎ আমাদের কি থাকে? বাহিরে, বাহিরে কক্ষপথে। বাইরে কই থাকে? কক্ষপথে থাকে। আচ্ছা প্রোটন কই থাকে? আচ্ছা এটা এটা আবিষ্কারকের নিচে তো আমাদের আছে, সালটা আছে, সালটা তো লিখলাম না, মনে রাখবা 3টা সাল আছে। ইলেকট্রন তোমার হচ্ছে 1897, আর নিউটন হচ্ছে 1932, আর এই প্রোটন আবিষ্কৃত হয়েছে 1911। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে এই প্রোটনটা আবিষ্কৃত হয়েছে। সো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা কি আসলে আমি একটু দেখি, যদি লেখা যায় তোমাদের একটু দেখা দিই এখানে যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তোমরা ভাইয়া বলো তো আমাকে, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে আমরা কি আবিষ্কার করতে যাচ্ছি? আমরা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে প্রোটন আবিষ্কার করতে যাচ্ছি। কি প্রোটন বা নিউক্লিয়াস, কারণ আমরা জানি নিউক্লিয়াসের ভিতরে কি থাকে। নিউক্লিয়াসের ভিতরে কি থাকে বলো তো? নিউক্লিয়াসের ভিতরে থাকবে হচ্ছে প্রোটন এবং কি প্রোটন এবং নিউট্রন। সো আলফা কণা কি? আমি যদি হিলিয়াম থেকে 2টা ইলেকট্রন বের করে ফেলি তাহলে কি হবে? হিলিয়াম 2+। হিলিয়াম কততম? হাইড্রোজেন হিলিয়াম, তাহলে 2 নম্বর মৌল হচ্ছে আমাদের হিলিয়াম। সো আমি যদি 2 নম্বর মৌল থেকে 2টাই ইলেকট্রন কি সরাই ফেলি তাহলে কি ওর বাইরে কোনো ইলেকট্রন থাকবে? লাইক এরকম, এটাই তো, এটা হচ্ছে আমাদের হিলিয়াম। তো আমি কি করলাম? এইটা এই 2টা ইলেকট্রন বের করে ফেললাম, তাহলে মাঝখানে কি থাকবে? শুধুমাত্র পরে নিউক্লিয়াসটা। এই নিউক্লিয়াস হচ্ছে তেজস্ক্রিয় নিউক্লিয়াস এবং এটার নাম হচ্ছে হিলিয়াম 2+, এবং এটাকেই বলা হয় আলফা কণা। তো এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে তোমার কি তোমার প্রোটন বা নিউক্লিয়াসটা আবিষ্কার করা হয়েছিল। কিভাবে করা হয়েছিল আমি একটু দেখাই তোমাদেরকে। আলফা, অনেকগুলো আলফা কণা, জিঙ্ক সালফেটের পর্দা, তারপরে তোমার স্বর্ণপাত, এগুলো অনেক কিছু ইউজ করা হয়েছিল। একটু দেখাই। সো এখানে কি আছে আমরা জানি না। সো এই এখানে তোমার হচ্ছে হ্যাঁ জিঙ্ক সালফেটের পর্দা ইউজ করা হয়েছিল। সো এই কণাগুলো এইদিকে গেছে, এইদিকে গেছে, বাট এখান থেকে ব্যাক করছে, এইখান থেকে ব্যাক করছে, এখানে গিয়ে এইদিকে চলে গেছে, আর এইটা ডিরেক্টলি চলে গেছে। তো মাঝখানে কিছু একটা আছে। আচ্ছা বলো তো ভাইয়া, এই যে আলফা কণাগুলো লিখছিলাম একটু আগে, এটা কি হিলিয়াম 2+, অর্থাৎ হিলিয়াম নিউক্লিয়াস ছিল না, এটা পজিটিভ ছিল না। সো পজিটিভ কি করে? অবশ্যই বিকর্ষণ করে। সো এইটা এইদিকে যেতে চাচ্ছিল, বাট এখানে পজিটিভ কিছু থাকার কারণে এটা ব্যাকওয়ার্ডে চলে আসছে, এদিকে যাইতে পারে নাই, তার মানে এখানে পজিটিভ কিছু আছে। এই পজিটিভ কিছুটাই হচ্ছে তোমার নিউক্লিয়াস। ঠিক আছে? সো এভাবেই আর কি পরীক্ষাটা অ্যাপ্রক্সিমেট, তোমরা একটু গুগল করলে এটা জেনে যাবো। তোমাদের বইটা লেখা নাই যে তোমার কীভাবে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে নিউক্লিয়াসটা আবিষ্কার করা হয়েছিল। তো এখন আসো আমরা লিখি যে প্রতীক। ইলেকট্রনের প্রতীক ই, প্রোটনের প্রতীক হচ্ছে পি, বা এইভাবে লিখতে পারো তোমরা H+, এবং আমাদের নিউটনের প্রতীক হচ্ছে স্মল n। প্রোটন কই থাকে? প্রোটন থাকে হচ্ছে নিউক্লিয়াসে। কই থাকে? নিউক্লিয়াসে, পরমাণুর ভিতরে, নিউক্লিয়াসের ভিতরে থাকে। নিউটনটাও সেম, ঠিক আছে, সেম। এখন আসো আধানের প্রকৃতি। এটা হচ্ছে ঋণাত্মক। আধানের প্রকৃতি কি হবে? ঋণাত্মক হবে। এটা হবে ধনাত্মক। এটা কি হবে? ধনাত্মক হবে। আর এটা হবে কি? আধান নিরপেক্ষ। আধান কি? আধান নিরপেক্ষ। প্রকৃত চার্জ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে প্রকৃত চার্জ, এটা ঠিক আছে। সো প্রকৃত চার্জ, ইলেকট্রনের প্রকৃত চার্জ হচ্ছে -1.60 ইন্টু 10⁻19 সি। সি মানে কি বলতো? সি মানে হচ্ছে কুলম্ব। চার্জের একক কি? চার্জের একক হচ্ছে কুলম্ব। এখন আসো আমাদের প্রোটনের চার্জটা। সো এটা লিখে ফেলছি একটু আগে যে মাইনাস, প্রোটন অবশ্যই প্লাস 1.60 ইন্টু 10⁻19 কুলম্ব। ঠিক আছে, মনে রাখবা চার্জের একক হচ্ছে কুলম্ব। চার্জের একক কি? কুলম্ব। এখন আসো নিউটনের চার্জ। একটু আগে লিখছি নিউটন চার্জ নিরপেক্ষ। নিউটনের চার্জ এখানে লিখবো আমরা হচ্ছে 0। কি লিখবো? 0 লিখবো। এখন আসো আপেক্ষিক চার্জ বা আপেক্ষিক আধান। এটা হবে -1, এটা হবে +1, এটা হবে 0। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাও স্টার দিয়ে রাখি। এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যে প্রকৃত ভর কত? ইলেকট্রনের প্রকৃত ভর মনে রাখবা 9.110 ইন্টু 10⁻31 কেজি। 10⁻31 কেজি। যদি এটাকে গ্রামে নাও তাহলে কি হবে?
যদি এটাকে আমরা গ্রামে নিতে চাই তাহলে এটা লিখতে হবে যে 9.110 ইন্টু 10 ইনভার্স 28 গ্রাম। ওকে, এটা হবে 1.673 ইন্টু 10 ইনভার্স 27 কেজি, আর এটা হবে 1.675 ইন্টু 10 ইনভার্স 27 কেজি। এই যে আমি ডাটাটা দিলাম এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মুখস্থ করে ফেলবা। আসো, আপেক্ষিক ভর, ইলেকট্রনের আপেক্ষিক ভর, তারপর হচ্ছে কি প্রোটনের আপেক্ষিক ভর, নিউট্রনের আপেক্ষিক ভর। আচ্ছা, এটা 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 জানার আগে এটা বলে দিই তোমাদেরকে, হাইড্রোজেনের তুলনায় তোমার হচ্ছে কি এই যে ইলেকট্রনের ভরটা কত, এটা মনে রাখবা এরকম 1840, আর এটা হচ্ছে তোমার মোটামুটি সেম, আর একটু একটু বেশি হবে। এটা কি হবে, একটু বেশি হবে, হাইড্রোজেনের তুলনায় একটু বেশি, হাইড্রোজেনের ভরের তুলনায় একটু বেশি হবে, ঠিক আছে। অর্থাৎ আমাদের ইলেকট্রনের ভরটা হবে হাইড্রোজেনের ভরের এত, ঠিক আছে, আর আমাদের প্রোটনের ভর হবে হাইড্রোজেনের ভরের সমান, আর নিউটনের ভরটা হবে হাইড্রোজেনের ভর থেকে একটু বেশি। বুঝা গেছে? ওকে, এখন আসো ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে পরমাণু মডেল। সো আমাদের বইয়ে পরমাণু দুইটা মডেল আলোচনা করা হয়েছে। যখন তোমরা উপরের ক্লাসে যাবো তখন দেখবা থমসন পুডিং মডেল বা তোমার তরমুজ মডেল টাইপের অনেক মডেল আছে, কিন্তু আমাদের বইয়ে শুধুমাত্র দুইটা মডেল আছে, একটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল এবং আরেকটা হচ্ছে বোর পরমাণু মডেল। এবং এই রাদারফোর্ড পরমাণু মডেলটা দেওয়া হয়েছিল 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড কর্তৃক। তিনি সৌরজগতের সাথে তুলনা করছিল তার মডেলকে, এই জন্য তার মডেলের নাম ছিল সোলার সিস্টেম মডেল। তারপর তিনি সর্বপ্রথম তোমার নিউক্লিয়াস সম্পর্কে কি একটা ভালো আইডিয়া দেওয়ার চেষ্টা করছিল, এই জন্য তার মডেলকে বলা হয়েছিল নিউক্লিয়ার মডেল। সো আবার হচ্ছে কি বোর পরমাণু মডেল, যেটা রাদারফোর্ড পরমাণু মডেলের ঠিক 2 বছর পরে অর্থাৎ 1913 সালে দেওয়া হয়েছিল। এবং তিনি অনেক কিছু বলছিল যে ইলেকট্রনটা ইচ্ছামতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারবে না, কতগুলো বৃত্তাকার অনুমোদিত কক্ষপথে ঘুরবে। সো চলো একটু দেখে নিই, আমরা একটু লিখি যে 1911 দেওয়া হয়েছিল রাদারফোর্ড পরমাণু মডেল, রাদারফোর্ড মডেল বা পরমাণু মডেল। এবং ইন 1913 দেওয়া হয়েছিল নিলস বোর পরমাণু মডেল। শুধু লিখে রাখি বোরের মডেল। ওকে, আচ্ছা, সো এগুলো সম্পর্কে আমরা জানবো একটু সামনেই। এখন দেখো আমি লিখে রাখছি, আচ্ছা এটা তো একটু আগে তোমাদের পড়াইছিলাম যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে তোমার কি বিজ্ঞানী তোমার যে নিউক্লিয়াসটা আবিষ্কার করছিল, এবং আলফা কণাটা কি এটা দেখছিলাম। তো এটা তোমরা একটু দেখবা যে আলফা কণা, বিটা কণা, গামা কণা, এই তিনটা কণার মধ্যে যে কার বেদনযোগ্যতা বেশি, কার কম, কম্পিটিটিভ এক্সামগুলোতে এগুলো চলে আসে। এখন আসো রাদারফোর্ড পরমাণু মডেলের কি স্বীকার্য কি বলছিল রাদারফোর্ড বলছিল যে পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা বলছিল, ঠিক আছে। আর পরমাণুর কেন্দ্রে একটা কি আছে, নিউক্লিয়াস আছে, এবং নিউক্লিয়াসটা অত্যন্ত ক্ষুদ্র। এটা বলি যে পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা, পরমাণুর বেশিরভাগ জায়গায় কি, জায়গায় ফাঁকা। আবার কেন্দ্রে একটা নিউক্লিয়াস আছে, কেন্দ্রে কি আছে বলতো, কেন্দ্রে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসটা অত্যন্ত ক্ষুদ্র, যা খুবই কি ক্ষুদ্র, অর্থাৎ আমাদের যে নিউক্লিয়াসটা এটা খুবই ক্ষুদ্র। আর ইলেকট্রনের ভর এবং নিউক্লিয়াসের ভর, ইলেকট্রনের ভরটা অত্যন্ত ক্ষুদ্র, একটু আগে দেখছি আমরা, ঠিক না, তোমার হচ্ছে 9.110 ইন্টু 10 ইনভার্স কি 28 গ্রাম, সো অত্যন্ত ক্ষুদ্র। এই জন্য নিউক্লিয়াসের ভরকেই পরমাণুর ভর হিসেবে কি করা হয়, বিবেচনা করা হয়। সো এটা লিখতে পারি আমরা, ইলেকট্রনের ভর অনেক কম, অনেক কম, তাই নিউক্লিয়াসের ভরকেই তোমার হচ্ছে কি নিউক্লিয়াসের ভরকেই পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয়, পরমাণুর ভর ধরা হয়, ঠিক আছে। উনি আরেকটা কথা বলছিল যে তোমার যে নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক, আর এই ধনাত্মক তোমার কি কেন্দ্রমুখী বল, কেন্দ্রবিমুখী বল, এই জন্য তোমার হচ্ছে এই যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেরকম তোমার কি গ্রহগুলা ঘুরে, ঠিক একইভাবে তোমার হচ্ছে এই তার মডেলে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে তোমার হচ্ছে কি তোমার এই যে ইলেকট্রনগুলো ঘোরে।
ঠিক আছে। সো এই জায়গাতে উনি একটা প্যাচ লাগাইছিল যে সৌরজগতের গ্রহ এবং উপগ্রহের মধ্যে কি তোমার হচ্ছে চার্জ আছে নাকি, চার্জ তো নাই, কিন্তু এখানে ইলেকট্রন প্রোটনের মধ্যে তো চার্জ আছে। সো এই জায়গাতে প্যাচ লাগাইছিল, অর্থাৎ তোমার হচ্ছে কি চার্জযুক্ত বস্তুর সাথে চার্জবিহীন বস্তুর একটা তুলনা করে ফেলছিল উনি। সো এটা আমরা দেখবো যে নিলস বোর কেমনে কারেকশন করছিল। সো আমরা দেখতে পারি এখানে উনি কী করছিল, সৌরজগতের সাথে তুলনা করছিল। আমি জাস্ট ওয়ার্ডটা লিখে রাখি, সৌরজগতের সাথে তুলনা, সৌরজগতের সাথে তুলনা করছিল তার মডেলকে, এজন্য তার মডেলের নাম ছিল হচ্ছে সোলার সিস্টেম মডেল। তাহলে রাদারফোর্ড পরমাণু মডেলের নাম হচ্ছে সোলার সিস্টেম মডেল। রাদারফোর্ড মডেল, তার দুইটা নাম ছিল, একটা হচ্ছে সে সর্বপ্রথম তার মডেলটাকে সৌরজগতের সাথে তুলনা করছিল, দ্যাটস ওয়াই তার মডেলকে বলা হয় সোলার সিস্টেম মডেল। কি বলা হয়? সোলার সিস্টেম মডেল। এবং বিজ্ঞানী রাদারফোর্ড সর্বপ্রথম নিউক্লিয়াস সম্পর্কে একটা আইডিয়া দিছিল, ঠিক আছে, এজন্য তার মডেলকে বলা হয় নিউক্লিয়ার মডেল। কি বলা হয়? নিউক্লিয়ার মডেল। এই দুটো তোমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, নিউক্লিয়ার মডেল, ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুইটা স্টার দিয়ে দিলাম যে কার মডেলকে সোলার সিস্টেম মডেল বলা হয় বা কার মডেলকে নিউক্লিয়ার মডেল বলা হয়। মনে রাখবা রাদারফোর্ডের মডেলকে সোলার সিস্টেম মডেল এবং নিউক্লিয়ার মডেল এই দুই নামে ধরা হয়। আসো, প্রোটন আবিষ্কার। সো এটা একটু আগে বলে ফেলছি যে আলফা কণা, অনেকগুলো আলফা কণা, এবং আলফা কণা হচ্ছে কি যে হিলিয়াম 2+ অর্থাৎ হিলিয়াম নিউক্লিয়াস, এগুলো যদি আমি এইদিকে নিক্ষেপ করি, ঠিক আছে, অতি উচ্চ বেগে এইগুলা কি করবে, এখানে আমরা জিঙ্ক সালফেট এবং সোনা দিয়ে সুন্দর একটা সিস্টেম তৈরি করে ফেললাম, এখানে তোমার হচ্ছে বর্ণালী দেখা দিবে, ঠিক আছে, অর্থাৎ এইগুলা এইদিকে চলে যাবে, এটা এদিকে বেঁকে যাবে, এদিক দিকে ব্যাকওয়ার্ডে চলে আসবে, এটা দিকে চলে যাবে, এটা এদিকে চলে যাবে। তো মাঝখানে কি আছে, যেহেতু তোমার হচ্ছে কি আলফা কণা, অর্থাৎ আলফা কণাটা হচ্ছে ধনাত্মক, এখান থেকে ব্যাকওয়ার্ডে চলে আসে, তার মানে মাঝখানে কিছু ধনাত্মক আছে, এই ধনাত্মক কিছুর নাম দিচ্ছে কি নিউক্লিয়াস। এইভাবে নিউক্লিয়াসটা আবিষ্কার করছে, তার মডেলকে বলা হয় নিউক্লিয়ার মডেল, ঠিক আছে। আচ্ছা, এখন আসো সাফল্য কি ছিল বিজ্ঞানী রাদারফোর্ডের সাফল্য, সে তোমার হচ্ছে কি নিউক্লিয়াস সম্পর্কে একটা আইডিয়া দিছিল, ঠিক আছে, কি নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দিছিল। বিজ্ঞানী রাদারফোর্ড তার মডেলের মাধ্যমে নিউক্লিয়াস সম্পর্কে কি দিছিল, ধারণা দিছিল। আচ্ছা, এখন আসো সীমাবদ্ধতা আসতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ, সীমাবদ্ধতা আসবে, ঠিক আছে, এটা গ নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে সীমাবদ্ধতা কী কী ছিল রাদারফোর্ড মডেলের। প্রথম সীমাবদ্ধতা ছিল যে চার্জহীন বস্তুর সাথে, দেখো সৌরজগতে সূর্য এবং গ্রহ এগুলো কোনো চার্জ নাই, এজন্য চার্জহীন বস্তুর সাথে কি করছে, চার্জযুক্ত ইলেকট্রন প্রোটন, চার্জ অবশ্যই আছে, তাহলে চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তু তুলনা করছে, চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর কি করছেন উনি, তুলনা। সো এটা তো অবশ্যই সীমাবদ্ধতা, রেস্ট্রিকশনের মধ্যে পড়ে, ঠিক আছে। উনি উনার মডেলে তোমার হচ্ছে ইলেকট্রনগুলো যে ঘুরবে, ঘোরার জন্য কক্ষপথ দরকার না, এই কক্ষপথ সম্পর্কে কোনো আইডিয়া দেন নাই, ঠিক আছে, কক্ষপথের ধারণা দেন নাই, বা দিছেন কিন্তু ওই যে এটা কি বৃত্তাকার হবে উপবৃত্তাকার হবে এটা কোনো ধারণা নাই, তাহলে কক্ষপথের আকার সম্পর্কে ধারণা দেন নাই, কক্ষপথের আকার সম্পর্কে কি নাই, ধারণা নাই, তার মডেলে সম্পর্কে ধারণা নেই, ঠিক আছে। অ্যাটমিক স্পেকট্রাম অর্থাৎ পারমাণবিক বর্ণালী সম্পর্কে কি নাই, ধারণা নাই, পারমাণবিক বর্ণালীর ধারণা নাই, ধারণা নেই, যেগুলো কারেকশন করছিল বিজ্ঞানী নিলস বোর। এজন্য যদি আসে পরীক্ষার মধ্যে যে কোন মডেলটা অধিক গ্রহণযোগ্য, অবশ্যই তোমরা বোর পরমাণু মডেলটাকে অধিক গ্রহণযোগ্য বলে অ্যান্সারটা দিয়ে আসবা, ঠিক আছে। তো এটা ছিল হচ্ছে আমাদের কি যে রাদারফোর্ড পরমাণু মডেলের সাফল্য এবং সীমাবদ্ধতা। এই সীমাবদ্ধতা আসার চান্স অনেক বেশি। সো ম্যাক্সওয়েলের তত্ত্ব, ম্যাক্সওয়েলের তত্ত্বটা কি আবার আমি একটু লিখে দেখাই। ম্যাক্সওয়েল এটাই বলছিল, ঠিক আছে, যদি তোমার যে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতে থাকে ক্রমাগত শক্তি বিকিরিত হবে, তো এক পর্যায়ে সেটা কি হবে, তোমার হচ্ছে নিউক্লিয়াসে পতিত হবে, পরমাণু অস্তিত্বই থাকবে না। বাট আমাদের এনভায়রনমেন্টে কিছু ঘটে নাকি, না, তাহলে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারেও কি তোমার হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলটা ভুল। লিখে রাখি, ম্যাক্সওয়েল এটাই বলছিল যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, উনি বলছিল রাদারফোর্ড বলছিল কি যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে সূর্যকে কেন্দ্র করে যেরকম গ্রহগুলো ঘুরে, ঠিক একইভাবে তার মডেলে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা ঘুরবে।
সো ঘোরার কারণে অবশ্যই কী হবে, তোমার হচ্ছে কি শক্তির বিকিরণ ঘটবে। সো শক্তির বিকিরণ ঘটলে কী হবে, এটা আস্তে আস্তে ঘুরে 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 নিউক্লিয়াসে পতিত হবে, এক পর্যায়ে দেখা যাবে কি পরমাণু অস্তিত্বই নাই। সো এটা রাখলাম এখন, কিছুক্ষণ পরে দেখবো যে এটা নাই। সো এটা কি হয় না, এটা হয় না। সো ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে রাদারফোর্ড মডেল ভুল। রাদারফোর্ড মডেলটা কি ভুল প্রমাণিত হয়েছে, ঠিক আছে, বা ভুল লিখে দেই। ওকে, এটা ইম্পর্টেন্ট ছিল। এটা হচ্ছে ম্যাক্সওয়েলের তোমার কি থিওরি। এখন আসলে বোর পরমাণু মডেল, এই যে ভুলগুলো যেগুলো ছিল এই ভুলগুলোকে কারেকশন করছে বিজ্ঞানী নিলস বোর। কত সালে? রাদারফোর্ডের মডেলের ঠিক 2 বছর পরে। রাদারফোর্ড মডেল দিয়েছিল 1911 সালে, 1913 সালে দিয়েছে হচ্ছে নিলস বোর। কি বলছিল যে না ইলেকট্রনগুলো, আমি একটু যদি লিখি এখানে, ঠিক আছে, এই যে ইলেকট্রন আছে, ঠিক আছে, এই যে ইলেকট্রন, এই ইলেকট্রনগুলো ইচ্ছা মতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারবে না, ঠিক আছে। যেমন আগের মডেলে অর্থাৎ রাদারফোর্ড মডেলে কি বলা হয়েছিল যে ইলেকট্রনগুলো কক্ষপথে ঘুরবে। সো কোন কক্ষপথে? তো এটাই বলছে বিজ্ঞানী নিলস বোর যে ইলেকট্রনগুলা নির্দিষ্ট কতগুলো বৃত্তাকার অনুমোদিত কক্ষপথে ঘুরবে। এগুলোকে উনি ডিফাইন করছে যে, প্রথমে লিখে রাখি, কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে বা উপবৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরবে, ঠিক আছে, ইলেকট্রন ঘুরবে। এগুলো কি? এগুলো হচ্ছে কে, এল, এম, এন। অর্থাৎ যদি প্রথম কক্ষপথে থাকে সেটার নাম হচ্ছে কে শেল, 2 নম্বরে থাকলে হচ্ছে দুই নম্বর থাকলে হচ্ছে এল, 3 নম্বর হচ্ছে এম এবং 4 নম্বর হচ্ছে এন। অর্থাৎ কে, এল, এম, এন, এই চার ধরনের কি আছে, কক্ষপথ আছে। অর্থাৎ আমাদের ইলেকট্রন যদি একদম ফার্স্ট কক্ষপথে থাকবে তখন সেটার নাম হচ্ছে ক্যাশেল ইলেকট্রনটা আছে আমরা বলতে পারবো। যদি বলি যে 2 নম্বরে আছে তখন সেটা হবে এল, 3 নম্বর হচ্ছে এম এবং 4 নম্বর হচ্ছে এন। উনি এটা বলে দিচ্ছে যে প্রত্যেকটা কক্ষপথে কতটা ইলেকট্রন ধারণ করবে, সেটা আমরা একটা ফর্মুলা আকারে মনে রাখতে পারি। সেটা হচ্ছে কি যে 2n স্কোয়ার, অর্থাৎ প্রত্যেকটা কক্ষপথে আমরা যদি n এর মান যদি 1 হয় সেটা বলছিলাম আমরা হচ্ছে কে শেল। তো কে শেলে যদি আমরা ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করি তাহলে সেটা হবে 2 × 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2টা, ঠিক আছে। কয়টা? 2টা। যদি আমরা বলি যে 2 নম্বর কক্ষপথে কয়টা ইলেকট্রন ধারণ করবে, সেটা হবে, এটা তো এল ছিল, 2n স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 × 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 × 4, 4 × 8। অর্থাৎ আমাদের এল শেলে হচ্ছে 8টা ইলেকট্রন ধারণ করবে। আমি যদি বলি n ইজ ইকুয়াল টু 3, সেটা হবে এম শেল। ওকে, 2n স্কোয়ার। এই ফর্মুলা দিয়ে আমরা কক্ষপথে 3টা নাম আছে, কক্ষপথ, অরবিট, প্রধান শক্তি স্তর, ঠিক আছে। সো এখানে তোমরা পেছে লাগায় না। 2 × 3 স্কোয়ার, 3 × 3 = 9, 9 × 18। ওকে, যদি আমাদের n ইজ ইকুয়াল টু 4 হয় তাহলে এটা হবে n 2n স্কোয়ার, 2 × 4 স্কোয়ার, 4 × 16, 16 × 32, 32। সো এভাবে উনি এটা বলছে যে আমাদের নির্দিষ্ট কতগুলো বৃত্তাকার কক্ষপথ যেগুলো উনি ডিফাইন করছে কে, এল, এম, এন দ্বারা। এবং উনি এটাও বলছে যে কে শেলে কয়টা, এল, এম, এন, এই শেলগুলোতে কয়টা ইলেকট্রন ধারণ করতে পারবে, ঠিক আছে। সো এখন আসো কৌণিক ভরবেগ। উনি এটা বলছে যে ইলেকট্রনগুলো যখন ওই যে কক্ষপথগুলোতে ঘুরবে বৃত্তাকার অনুমোদিত কক্ষপথে তখন তার কৌণিক ভরবেগ থাকবে। এই কৌণিক ভরবেগকে প্রকাশ করা হয় mvr দ্বারা। এই mvr হচ্ছে টোটালটাই হচ্ছে কৌণিক ভরবেগ। এর একটা ফর্মুলা আকারে আমরা লিখতে পারি যে mvr ইজ ইকুয়াল টু nh/2π। সো এখান থেকে আমাদের m দ্বারা কি বোঝায়? m হচ্ছে আমাদের ইলেকট্রনের ভর। তো ইলেকট্রনের ভরটা লিখে রাখছি ভাই একটু আগে, 9.110 × 10⁻⁻31 কেজি, ঠিক আছে। আর এখানে ছিল ভি মনে হচ্ছে ইলেকট্রনের বেগ ছিল এটা। আর আমাদের আর হচ্ছে ইলেকট্রনের ব্যাসার্ধ। ইলেকট্রনের কি ছিল? ব্যাসার্ধ। আমাদের এইচটা খুবই গুরুত্বপূর্ণ। এইচটা হচ্ছে আমাদের প্লাঙ্কের ইকুয়েশন, প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্ক কনস্ট্যান্ট বলতে পারো। হচ্ছে 6.626 × 10⁻34। এককটা খুবই গুরুত্বপূর্ণ, জুল সেকেন্ড। এটা খুবই গুরুত্বপূর্ণ এই ইউনিটটা, ঠিক আছে।
আমাদের এই ইউনিটটা খুবই গুরুত্বপূর্ণ, জুল সেকেন্ড। মনে রাখবা এটা, যে আমাদের প্লাঙ্কের ধ্রুবকের এককটা হচ্ছে জুল সেকেন্ড। আর পায়ের মধ্যে তোমাদের মুখস্থ, এটা না লিখে দিই তাও লিখে দিই, 3.1416। এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ নির্ণয় করার আমাদের একটা সুন্দর ফর্মুলা, এটা লিখে দিলাম তোমাদেরকে। এই সূত্র দিয়ে তোমরা কৌণিক ভরবেগ বের করতে পারবা, এবং এটা আসে আমাদের কিসে, গ নাম্বারে, ঠিক আছে, গ নাম্বারে আসে, এমসিকিউতে আসে। চলো নেক্সট স্লাইডে চলে যাই। এখন আমরা পড়বো হচ্ছে ইলেকট্রন বিন্যাস। কেন পড়বো আমরা ইলেকট্রন বিন্যাস, এটাতে কী করবো, মানে এটার পারপাসটা কি, কোন কাজে আমরা ইউজ করবো এটা। মনে রাখবা, আমরা জানি আমাদের একটা পর্যায় সারণী আছে, এর মধ্যে 118টা মৌল আছে, একটু আগে আমরা আলোচনা করছি 118টা। সো এই 118টা মৌলের মধ্যে পর্যায় সারণীতে কোন মৌল কোথায় আছে, আমাদের এরকম হরাইজন্টাল ভার্টিক্যালি সারি কলাম এগুলো আছে, ঠিক আছে। সারি আছে হচ্ছে কয়টা, 7টা, কলাম হচ্ছে 18টা। তো এই যে কোন সারিতে আছে, কোন কলামে আছে, তো এগুলো আমরা একটু জানবো। মানে তোমার হচ্ছে কি, আমরা গ্রুপ, মানে গ্রুপ আছে হচ্ছে তোমার হচ্ছে 18টা, আর পর্যায় হচ্ছে 7টা, ঠিক আছে। এই গ্রুপ এবং পর্যায় নির্ণয়, গ্রুপ নির্ণয় এবং পর্যায় নির্ণয়, এই গ্রুপ এবং পর্যায় নির্ণয় করার জন্য আমাদের ইলেকট্রন বিন্যাসটা মাস্ট লাগবে। যে আমি বললাম হাইড্রোজেন, এখানে বললাম হচ্ছে কি ফসফরাস, এইভাবে লিখে রাখলাম। তোমাকে বলা হইলো যে এই ফসফরাস এবং হাইড্রোজেনের তোমার কি ইলেকট্রন বিন্যাসটা করে আমাকে বলো তো এটা গ্রুপ কত এবং পর্যায় কত। তো তুমি যদি ইলেকট্রন বিন্যাস জানো তাহলে তুমি বলে দিতে পারবা। ওকে, সো আসো আমরা একটু ইলেকট্রন বিন্যাস করি। আচ্ছা, এটা করতে হয় এইভাবে, দাঁড়াও তো দেখি। 1s1, কারণ এটা কি 1, এটার পারমাণবিক সংখ্যা 1, অর্থাৎ পুরো সংখ্যা 1, এটা হবে 1s1। এটা 2, এটা 3, 4, 5, ঠিক আছে। তো এখন আসো 1, তুমি জাস্ট দেখো 1s2, বুঝতে পারছো এটা এসটা কি। আচ্ছা, তোমাদের শুধু শক্তিস্তর বলছি, অরবিটাল তো আর বলি নাই। ধরো এটা হচ্ছে 1s2, 2s1, এটা হচ্ছে 1s2, 2s2, এটা হচ্ছে 1s2, 2s2, 2p1। ভাইয়া এগুলো কি কি করতেছেন আপনি, এগুলো হচ্ছে আমাদের যে sp-df। দাঁড়াও একটা মিনিট, হ্যাঁ এইটা সম্পর্কে আমরা আগে পড়ে ফেলি, তারপর তোমার হচ্ছে ইলেকট্রন দেখাই দিচ্ছে, কারণ এগুলো লাগবে। এই যে এখানে আছে আমাদের এল মানে কি, তারপর যে তোমার হচ্ছে অরবিটালে ইলেকট্রন সংখ্যা কত, বা প্রধান শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত। তো এটা জানলে তোমার ওইটা তোমার জন্য সহজ হয়ে যাবে, ঠিক আছে। সো এল এর মান যদি 0 হয় সেটা হবে এস অরবিটাল, এবং এস অরবিটাল যদি হয় এটা হবে তোমার হচ্ছে 1s, ঠিক আছে। 1s যদি হয়, এই ফর্মুলাতে আমরা কি বের করতে পারি, অরবিটালে মোট ইলেকট্রন কয়টা, তোমার হচ্ছে এই 2 × 12 + 1, এটা দ্বারা আমরা বের করতে পারি। তাহলে দেখো এল এর মান কত বসাইছি এখানে, 0 না। তো এল এর মান যদি এখানে 0 বসাও, অর্থাৎ 2 × 12 + 1, তাহলে 2 × 0 + 1, তাহলে 1 আসে। কি আসে, 1 আসে। তাহলে এখানে লিখবো হচ্ছে 1। আর এখানে 2 × 1², তাহলে হচ্ছে আমাদের প্রধান শক্তি স্তর n = 1, তাহলে 2 × 1² = 2, এখানে হচ্ছে 2। দেখো তো বুঝতে পারছো কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের গ ঘ খুবই গুরুত্বপূর্ণ, এটা এই চারটা বুঝতে পারছো। অর্থাৎ আমাদের এল এর মান যখন 0 আসবে তখন এটা হচ্ছে এস অরবিটাল হবে, এবং এই এস অরবিটালের এখানে আমরা প্রতীকটা দিতে পারি হচ্ছে কি, যে 1s। আর 1s যদি হয় তাহলে হচ্ছে আমরা এখানে এল এর মান 0 বসায়া এই যে আমরা যে ওই অরবিটালে মোট কয়টা ইলেকট্রন ধারণ করবে সেটা বের করে ফেলছি, এবং ওইটা হচ্ছে কে সেলে ছিল, এবং কে সেলে তোমার হচ্ছে টোটাল ইলেকট্রন কয়টা ধারণ করবে এটা লিখে ফেলছি, ঠিক আছে। এখন আসো, এটা হচ্ছে কি 0, 1 হবে, এটা হচ্ছে sp, মনে রাখবা 0 হলে s হয়, 0তে হয় s, 1 হয় p, 2 হচ্ছে d, 3 হচ্ছে f। এটা মনে রাখবা, ঠিক আছে। যখন আমাদের এল এর মান 0 আসবে তখন হচ্ছে s অরবিটাল, যখন এল এর মান হচ্ছে 1 আসবে তখন p অরবিটাল, যখন এল এর মান 2 আসবে তখন সেটা হবে আমাদের d অরবিটাল, এবং যখন আমাদের এল এর মান 3 আসবে তখন সেটা হবে আমাদের f অরবিটাল। এবং এই অরবিটালগুলোতে টোটাল কয়টা ইলেকট্রন ধারণ করবে, এটা ফর্মুলা হচ্ছে 2 × 12 + 1। এবং ওইটা কোন শক্তি স্তরে, যে শক্তি স্তর হবে সেই শক্তি স্তরে টোটাল ইলেকট্রন নির্ণয়ের ফর্মুলা হচ্ছে 2n²। কি হবে, 2n²। এখন আসো আমরা দেখে ফেলি এখানে, এটা হবে তোমার যেহেতু 2 আছে তাহলে 2s, 2p, সেটা হবে তোমার একটু বের করার চেষ্টা করি, চলো তো এখানে 2 আসবে, আর একটু বের করি চলো। 2 × 12 + 1 ছিল আমাদের ফর্মুলা, তাহলে 2 × 0 + 1, 2 আসে, কি আসে, 2 আসে।
এগুলো একটু মুছি, ক্লিন করি এটা একটু। আচ্ছা, আর পিতে কয়টা আসে, যেহেতু পি তাহলে 2 ইন্টু 12 প্লাস 1, 2 ইন্টু 1 প্লাস 1, তাহলে 3 দ্বিগুণে 6। এখানে আমাদের 6 চলে আসলো, টোটাল আমাদের 8। বুঝা গেছে? আচ্ছা, 0 1 2 এটা হবে এস পি ডি। তাহলে যেহেতু আমাদের এটা 3 নাম্বার কক্ষপথ, সো এখানে আমরা লিখবো হচ্ছে 3s 3p 3d। ওকে, সো এসে আমরা জানি ইলেকট্রন, এখানে আমরা দিব হচ্ছে 2টা, পিতে হচ্ছে 6টা, ডিতে হচ্ছে 10টা। তোমরা এই ফর্মুলা ইউজ কইরা এটা বের করতে পারবা। চলো আমরা একটু বের করে ফেলি, দেখি তো আমাদের যখন এল এর মান কত আসে, এল এর মান যখন আমাদের 2 আসে তখন আমাদের ভ্যালুটা কি দাঁড়ায়। এল এর মান আমরা এখন একটু 2 বসায় দেখব। কি বসায় দেখব? 2 বসায় দেখব। পেন সিলেক্ট করে ফেলি। ওকে, 2 ইন্টু 2 প্লাস 1, 2 দ্বিগুণে 4 আর 1 5, 5 দ্বিগুণে 10। দেখছো 10 চলে আসছে। তো টোটাল যদি আমরা হিসাব করি তাহলে দেখবো এখানে 10 18 চলে আসে। ওকে, এখন আসো 0 1 2 3, এটা হবে এস পি ডি এফ। ওকে, যেহেতু 4 নম্বর কক্ষপথ, সো আমরা এখানে লিখবো হচ্ছে 4s 4p 4d 4f। ওকে, এসে হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রন 2টা, পিতে 6টা, ডিতে 10টা এবং এফ, তাহলে এফ এই যে লিখে রাখছি ভাইয়া, দেখো এল এর মান কত? 3, এল এর মান 3। তাহলে আমরা যদি এখানে এল এর মান 3 ইনক্লুড করি তাহলে 2 ইন্টু 3 প্লাস 1, তাহলে 14। ওকে, কত আসে? 14 আসে। সো এই চারটা যদি আমরা হিসাব করি তাহলে আসবে হচ্ছে 32। সো আমরা আরেকবার দেখছিলাম কি, এখানে দেখো তো, আমরা দেখছিলাম না যে 4 যখন হবে তখন কি আসে? এই দেখো, যখন আমাদের 4 ছিল, এন এর মান যখন 4 ছিল তখন আমাদের এই ফর্মুলা ইউজ করে আমাদের টোটাল ইলেকট্রন বের হয়েছিল হচ্ছে 32। সো এখানে দেখো তোমাদের 32 চলে আসছে, 32 চলে আসছে। সো এই যে 4টা ছিল ভাইয়া, এটা তোমাদের এস কিউ এর বা সি কিউ এর গ এবং ঘ 3 এবং 4 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আচ্ছা, কোথায় আগে ইলেকট্রনটা ঢুকবে ভাই একটু লিখি। 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d 5f 6s 6p, তারপর হচ্ছে কি 7s, এখানে হচ্ছে 6d 7p 8s। তোমরা জাস্ট দেখো একটু ভাই কি করতেছি। বুঝতে পারছো? আমি এটা কেন লিখছি? এটা লিখছি যে আমার ইলেকট্রনটা প্রথম কোন অরবিটালে প্রবেশ করবে। সো একদম আমি তীর চিহ্নিতে কাটছি প্রথম কোনটাকে, এখানে লিখে ফেলি 1s, তাহলে প্রথমে আমাদের 1s এ প্রবেশ করবে। এরপরে কোনটাতে? এরপর হচ্ছে 2s এ। দেখো তোমরা তীর চিহ্নগুলো একটু খেয়াল করো, 1s এর পরে কিন্তু আমি 2s কাটছি, তাহলে এখন হচ্ছে 2s। এরপরে কোনটাকে কাটছি? 2p, এরপরে 3s, তাহলে 2p 3s 2p 3s। এরপরে কোনটাকে কাটছি ভাইয়া? 3p 4s। দেখো 3p পরে কিন্তু 4s এ চলে গেছে, তো 3p পরে কিন্তু 3d যাওয়ার কথা ছিল না, কিন্তু 4s এ চলে গেছে। সো এখানেই হচ্ছে আসল খেলাটা, কেন চলে গেছে। সো এটা আমরা পড়বো হচ্ছে আউফবাউ নীতি অনুসারে, যার হচ্ছে কি যে n প্লাস এল এর মান বেশি বা কম, যার কম সেটাতে আগে ইলেকট্রনটা প্রবেশ করবে। আচ্ছা দেখো এখন 4s 3d 4p তারপর হচ্ছে 5s। সো এইভাবে করে তোমরা সবগুলো এইভাবে লিখে ফেলবা, ঠিক আছে? আবার তো এই পর্যন্ত হলেই হয়, বা তোমরা চাইলে সম্পূর্ণটা লিখতে পারো। কোথায় ইলেকট্রনটা প্রবেশ করবে আগে? স্থিতিশীলতা। স্থিতিশীলতা মানে কি, যে আমি যদি লিখি একটু, সোডিয়াম কত 11, 1s 2 2s 2 2p 6 3s 1। আবার যদি লিখি আমরা ম্যাগনেসিয়াম 12, 1s 2 2s 2 2p 6 3s 2।
লিখলাম হচ্ছে কি নিয়ন কত 10, তাহলে দেখো 1s2 2s2 2p6, আচ্ছা আর তো লেখা লাগতেছে না। তাহলে এই তিনটা কেসটা একটু খেয়াল করো তো দেখে তোমরা, এখানে আমার সর্বশেষ যে কক্ষপথ ছিল এখানে টোটাল ইলেকট্রন হচ্ছে 8টা, অর্থাৎ অষ্টক পূর্ণ আছে। এখানে কি ns1, এখানে হচ্ছে কি যে ns2। সো এই তিনটা কেসের ক্ষেত্রে দেখো তোমরা একদম নিয়ন যেটা এটার অষ্টকটা কি আছে পূর্ণ আছে, বাট এই দুটো কিন্তু অষ্টক কি নাই পূর্ণ নাই, এটা হচ্ছে অর্ধপূর্ণ অবস্থায় আছে আর এটা তো নাই। ওকে, তো আরেকটু আমরা ডিটেলস মনে রাখবো তোমরা সবসময় যে ns1 ns2, ঠিক আছে, তারপর হচ্ছে np3 np6, তারপর হচ্ছে nd5 nd10 nf7 nf14। অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সবসময় মনে রাখবা যে অর্ধপূর্ণ এবং পূর্ণ অবস্থায় অধিক স্থিতিশীল হয়, মৌলগুলো অধিক স্থিতিশীল হয়। আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়, সো আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করার জন্য একটা ফর্মুলা আছে, একটু লিখে ফেলি। সেটা হবে নিচে হচ্ছে কার্বন 12 আইসোটোপে 12/1 মান, এটা আমরা লিখবো না, আমরা জাস্ট মানটা বসাই দেবো 1.66 × 10⁻²4, আর উপরে হচ্ছে একটি পরমাণুর ভর, উপরে কি একটি পরমাণুর ভর, ঠিক আছে। সো এই ফর্মুলা দিয়ে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারবো 1 AMU। এটা কি, এটা হচ্ছে 1 অ্যাটমিক মাস ইউনিট। সো এটার ভ্যালু হচ্ছে 1.66 × 10⁻23। আসো নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, এই যে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়, এটার জন্য আমাদেরকে যে ফর্মুলা লিখি চলো, 1.66 × 10⁻24, আর উপরে হচ্ছে কি অ্যালুমিনিয়াম। দেখো আমি এখন কিন্তু অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভরটা নির্ণয় করতে যাচ্ছি। তো অ্যালুমিনিয়ামের আমাদের কি জানতে হবে, একটি পরমাণু ভর জানতে হবে, কারণ একটু আগে আমরা পড়ছি কি আমাদের ফর্মুলাতে কি ছিল যে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করার জন্য উপরে লিখতে হবে একটি পরমাণুর ভর, নিচে হচ্ছে কার্বন 12 আইসোটোপে 12/1 মান, যেটার মান লিখে রাখছি 1.66 × 10⁻24। সো এটা তো আমরা বসাই দিছি। উপরে লিখতে হবে যে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর, সো অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর কত বলতো 4.48 × 10⁻23 গ্রাম। ওকে, সো এটা বসাই দিই এখানে, এটা মুখস্থ রাখবা। তারপর হচ্ছে কি ফ্লুরিনের আছে, ফ্লুরিনের একটি পরমাণুর ভর কত বলতো, এটা হবে 3.16 × 10⁻23 গ্রাম। তাহলে এই যে দুইটা ভ্যালু এটা এমসিকিউতে ডিরেক্টলি চলে আসতে পারে, এমসিকিউতে তোমরা একটু মনে রাখবা। সো অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করার জন্য আমাদেরকে এখানে এটা অ্যালুমিনিয়ামের একটি পরমাণু ভরটা বসাইতেই হবে। সো বসাই দিলাম 23, সো ভ্যালুটা আসবে 27। সো এই 27 হচ্ছে আমাদের অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর। ওকে, আচ্ছা একটু পারমাণবিক ভর নির্ণয় করি, এগুলো 1 + 1 = 2, এটা যে কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 8 × 16, তাহলে হচ্ছে এটা 44, এটা হচ্ছে 16 + 16 32। হাইড্রোজেন হচ্ছে কয়টা, দুইটা, তাহলে 1 × 2, কারণ হাইড্রোজেনের ভর হচ্ছে 1। সালফার কত বলো, সালফার হচ্ছে 32, প্লাস অক্সিজেন হচ্ছে 16, কিন্তু আছে কয়টা, 4টা। সো ক্যালকুলেশন করলে দেখি কত আসে, দেখো তো 2 32 আর হচ্ছে 4 16 64 98, কত আসে 98 আসে। এটা হচ্ছে হাইড্রোজেন হচ্ছে 1 এবং ক্লোরিন হচ্ছে 35.5, এটা হচ্ছে 36.5। ক্যালসিয়াম 40, কার্বন হচ্ছে 12, 3 16 48। সো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের 100 চলে আসে, কি চলে আসে 100 চলে আসে। সেগুলো হচ্ছে আমাদের কি পারমাণবিক ভর, এই যৌগের পারমাণবিক ভর এইভাবে তোমরা নির্ণয় করতে পারবা। আচ্ছা, গড় আপেক্ষিক পারমাণবিক ভর, জাস্ট ফর্মুলাটা লিখে দিই, এটা হবে আমাদের যে ফর্মুলা। সো আমরা এই আইসোটোপটার ক্ষেত্রে যদি আমরা একটু হিসাব করি তাহলে দেখো আমরা এখানে লিখবো হচ্ছে প্রথমে 35 ইন্টু আমাদের পার্সেন্টেজ হচ্ছে 75। ওকে, সো আমরা এখানে প্লাস দিব, একদম ইজি। এটা হচ্ছে 37, এটার সাথে হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন 25। সো যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমাদের কি ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর, গড় আপেক্ষিক পারমাণবিক ভর। তো তিনটা যদি থাকে। আচ্ছা, আরেকটা কেস,
ধরো আমাদের কি একটু আগে দেখছিলাম না, আমাদের 25 এবং 75% দেওয়া আছে। সো কোনো ম্যাথে যদি আমাদের পার্সেন্টেজ দেওয়া না থাকে, লাইক এটা হচ্ছে কপার, এটা ধরো তোমার হচ্ছে কি যে 63 আর হচ্ছে কপার 65, ওকে। সো এই দুইটার পার্সেন্টেজ দেওয়া নাই, ঠিক আছে, পার্সেন্টেজ দেওয়া নাই, এইটার পার্সেন্টেজ দেওয়া নাই। কিন্তু এই কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে, গড় আপেক্ষিক পারমাণবিক ভর যেটা দেওয়া আছে হচ্ছে 63.5, ওকে। সো এখন আমাদেরকে পার্সেন্টেজটা বের করতে হবে। সো আমরা ফর্মুলা লিখি যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর ইজ ইকুয়াল, নিচে হচ্ছে আমাদের 100, উপরে কি হবে 63, একটাকে আমরা ধরি এক্স, যদি একটা এক্স হয় দুইটা মিলে হচ্ছে 100, তাহলে এটা হবে 100 মাইনাস এক্স, ওকে। সো এটার সাথে দিব আমরা হচ্ছে এক্স প্লাস 65 ইন্টু, এটা কি হবে, এটা হবে, এটা তো সেকেন্ড ব্র্যাকেট হবে যে 100 মাইনাস এক্স, ওকে। সো এখান থেকে আমাদের ভ্যালুটা বের করতে হবে। তো এখানে আমরা লিখবো হচ্ছে 63.5, এখানে হচ্ছে 63x প্লাস 6500 মাইনাস 65x, ওকে, নিচে হচ্ছে 100। সো এখান থেকে আমাদের এক্সের ভ্যালুটা নিয়ে আসতে হবে। যদি আমরা এক্সের ভ্যালুটা পেয়ে যাই তাহলে x%, অর্থাৎ আমাদের কপার 63 যে আইসোটোপ আছে এটা পার্সেন্টেজ পেয়ে যাব। তারপর হচ্ছে 100 থেকে যদি আমরা বিয়োগ করে ফেলি তাহলে আমরা আমাদের এই যে কপার 65 যে আইসোটোপটা আছে সেটার আমরা পার্সেন্টেজটা বের করে ফেলতে পারবো। সো এগুলো তোমাদের ইয়েতে আসতে পারে, এটা হচ্ছে তোমাদের গ নাম্বারে, এমনকি ঘ নাম্বারেও চলে আসতে পারে 3-4 মার্কের জন্য। আচ্ছা এখন আসো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, আচ্ছা তার আগে ভাইয়া বলি তোমাদের একটা জিনিস একটা জায়গায় কারেকশন করে দিই। হ্যাঁ, এটা দেখো এইখানে আমি কি লিখছিলাম, এখানে 2 লিখছি, 1 লিখছিলাম, এখানে তো 1 হবে না ভাইয়া, কারণ হচ্ছে কি যে 2 ইন্টু 12 প্লাস 1, সো এখানে 2 হবে। দেখো তোমরা 2 শূন্য 0, এই 2 দ্বারা 0কে গুণ করলে 0 আর 2 দ্বারা 1কে গুণ করলে 1 আসবে। এখানে কি আসবে, এখানে হচ্ছে 2 আসবে, এটা হবে 2। মুছে দিই এটা, এখানে তো সব মুছে গেল। 2 ইন্টু 12 প্লাস 1, এখানে ছিল 2, এখানে হবে 2, ওকে। আর একদম ফার্স্টে দাঁড়াও জাস্ট এ সেকেন্ড ভাইয়া, তোমাদেরকে একটা ইনফরমেশন দিছিলাম। এই যে দেখো এই ইনফরমেশনটা যে আমাদের মানবদেহে 20টি কি আছে, মৌল আছে। তো এই জায়গাটা একটু কারেকশন করো, এটা 20টি না, এটা হবে 26। এটা কি হবে, এটা হবে আমাদের 26। মানবদেহে তোমার হচ্ছে 26টি কি আছে, মৌল আছে। মানবদেহে 26টি মৌল আছে। ভাই তোমাকে বলছিলাম যে মানবদেহে তোমার হচ্ছে কি 20টা না, মানবদেহে হচ্ছে 26টা। ইনফরমেশনটা একটু কারেক্ট করে ফেলো, ঠিক আছে। ভাইয়ের ইনফরমেশনটা মুখস্থ ছিল না, ভুলে গেছিলাম, অনেক আগে পড়ছিলাম তো। সো মনে রাখবা মানবদেহে 26টি কি আছে, মৌল আছে। মানবদেহে কয়টা মৌল আছে, 26টা মৌল আছে। এই দুইটা জায়গাতে একটু কারেকশন করে ফেলো। আচ্ছা আমরা যে জায়গায় ছিলাম আর কি, আমরা যে জায়গাতে ছিলাম, দাঁড়াও, হ্যাঁ আমরা ছিলাম হচ্ছে ইলেকট্রন বিন্যাসে। কিসে ছিলাম আমরা, ইলেকট্রন বিন্যাসে, অর্থাৎ আমরা ইলেকট্রন বিন্যাসটা বাকি ছিল। সো আমি তোমাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছিলাম যে অরবিটাল কী জিনিস, এসপিডিএফ বলতে কি বুঝি, তারপর হচ্ছে কোথায় আগে ইলেকট্রন প্রবেশ করবে। সো এগুলো পড়ানোর পরে আমরা এই জায়গাতে আসছি। দেখো এগুলো কিন্তু মোটামুটি আমরা কী করে ফেলছি, অলরেডি পড়ে ফেলছি। সো দাঁড়াও একটু মুছে ফেলে, এটা আমাদের লাগতেছে না আপাতত। সো এই যে দেখো আমাদের এস হচ্ছে এস অরবিটাল, তার হচ্ছে এখানে আমরা পি ইউজ করছি, পি অরবিটাল। সো এখান থেকে আমরা গ্রুপ এবং পর্যায় নির্ণয় করব। দেখো এইটার গ্রুপ পর্যায় মনে রাখবা যে এই যেটা ইউজ করলাম এন এর মান, সর্বোচ্চ এন এর মানটাই হচ্ছে আমাদের পর্যায়। এখানে এন এর মান কত, সর্বোচ্চ কত 1, তাহলে পর্যায় হবে 1। গ্রুপ হবে, দেখো এস এর ক্ষেত্রে এখানে কয়টা ইলেকট্রন আছে, একটা, তাহলে গ্রুপ হবে একটা, মানে গ্রুপ হবে 1, পর্যায় হবে 1, একদম ইজি কনসেপ্ট। তারপরে আবার দেখো এখানে তোমার যে সর্বোচ্চ এন এর মান কত, এখানে 1, তাহলে পর্যায় হচ্ছে
1। এখানে দেখো এস এ তোমার হচ্ছে ইলেকট্রন কয়টা আছে? 2টা, তার মানে এটার গ্রুপও হবে 2। একদম ইজি কনসেপ্ট। দেখো এখানে সর্বোচ্চ n, এটা না এটা, অবশ্যই এইটা, তাহলে আমাদের পর্যায় হবে 2। আর গ্রুপ কি হবে? দেখো এখানে 2s, এস এ 1 আছে, তাহলে গ্রুপ হবে 1। চলো এখানে পর্যায় হচ্ছে 2, গ্রুপ হবে 2। এখানে পর্যায় হবে 2, গ্রুপ হবে কি? এসপি। মনে রাখবা এস এবং পি যদি পাশাপাশি থাকে, 2s 2p অথবা 3s 3p অথবা 4s 4p এরকম যদি থাকে, তাহলে এই দুইটাকে গুণ করে 10 দ্বারা যোগ করে ফেলবা। দুইটা যোগ করলে হয় 3, আর এর সাথে যদি আরও 10 যোগ করে হয় 13। এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। যদি আমাদের এসপি থাকে, এসপি থাকলে আমরা কি যোগ করব? 10 যোগ করব। এসপি থাকলে কি যোগ করব? ধরো এখানে হোয়াট এভার একটা সংখ্যা আছে, এখানে আর একটা সংখ্যা আছে, এই দুইটার ইলেকট্রন যোগ করে এদের সাথে আবার 10 যোগ করে দিলে আমাদের গ্রুপটা বের হয়ে যাবে। ওকে, আর সর্বোচ্চ এন এর মানই হচ্ছে আমাদের পর্যায়। সো এখানে দেখি আমরা কার্বন কত বলো তো? কার্বন হচ্ছে আমাদের 6, নাইট্রোজেন হচ্ছে 7, অক্সিজেন 8, ফ্লোরিন 9, নিয়ন হচ্ছে 10। সো আমরা যদি করি 1s স্কোয়ার, 2s স্কোয়ার, 2p স্কোয়ার, তারপরে আবার 1s 7, তাহলে এখানে 3 দিতে হবে 3, 1s2, 2s2, 2p4, 1s2, 2s2, 2p5, 1s2, 1s2, 2s2, 2p6। চলো এই সবগুলোর আমরা গ্রুপ এবং পর্যায় নির্ণয় করার চেষ্টা করি। সো এখানেও কি আছে দেখো, আগে আমরা এখানে লিখি গ্রুপ, আর এখানে লিখি হচ্ছে পর্যায়। সো আমরা ধাপে ধাপে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করার ট্রাই করি। সো গ্রুপ নির্ণয় করার ক্ষেত্রে আমরা বলছিলাম যদি এসপি পাশাপাশি থাকে, 2s 2p, তাহলে পাশাপাশি এসপি 10 যোগ করে ফেলি, 2 2 যোগ করলে 4, 4-এর সাথে 10 যোগ করলে 14, তাহলে আমাদের গ্রুপটা হচ্ছে 14। আর আমাদের পর্যায় হবে সর্বোচ্চ n, তাহলে এখানে 2। দেখো সর্বোচ্চ n কি? 1 2 2, তাহলে 2, এটা হচ্ছে আমাদের পর্যায়। লাইক সেমভাবে এখানেও এসপি পাশাপাশি 2 3 যোগ করলে 5 হয়, 5-এর সাথে 10 যোগ করলে হয় 15, তাহলে আমাদের নাইট্রোজেনের গ্রুপটা হচ্ছে 15 এবং পর্যায়টা হচ্ছে 2। একইভাবে আসো অক্সিজেন, এসপি পাশাপাশি আছে না, তাহলে আমাদের 4 আর 2 6 যোগ 10 সমান সমান 16, আমাদের গ্রুপটা হচ্ছে 16 আর পর্যায়টা হচ্ছে 2। বুঝা গেছে? একদম ইজি। কিন্তু ফ্লোরিনেরও সেম, এটা হচ্ছে 17 আর এটা হবে 2, আর আমাদের নিয়নের হচ্ছে 18, গ্রুপ পর্যায়টা হচ্ছে 2। সো এই ছিল হচ্ছে আমাদের গ্রুপ এবং পর্যায় নির্ণয় করা। আমরা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করে ফেলতে পারি। সো এগুলো তোমরা একটু বাসায় কইরো। এইগুলা ভাই একটা করে দিই, ধরো এটা করে দিচ্ছি ভাইয়া, ঠিক আছে? 1, এটা কত বলো তো দেখি? এটা হচ্ছে 13, এটা হচ্ছে 11, এটা হচ্ছে 12, এটা 13, এটা 14, এটা 15। ওকে, এটা হচ্ছে 15। সো ভাইয়া অ্যালুমিনিয়াম করে দিচ্ছি, ঠিক আছে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p1, কারণ হচ্ছে 13, তাহলে 10 12 আর 1 13। সো গ্রুপ কি হবে? গ্রুপ হবে হচ্ছে এসপি পাশাপাশি আছে 3, মানে এই 2 আর 1 যোগ করলে হয় 3, 3-এর সাথে আমরা যেহেতু এসপি পাশাপাশি আছে, সো 10 যোগ করব, 10 যোগ করলে হয় 13, তাহলে আমাদের গ্রুপটা হচ্ছে 13। আর পর্যায়টা হচ্ছে কি? সর্বোচ্চ আমার n, তাহলে এখানে n 1 2 3 3, তাহলে 3 হচ্ছে আমাদের পর্যায়। 3 হচ্ছে আমাদের কি? 3 হচ্ছে আমাদের পর্যায় হচ্ছে আমাদের 3। সো এগুলো তোমরা একটু বাসায় করে ফেলো, একদম ইজি এগুলো, আশা করি শিখে গেছো। তো চলো 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 আর্গন করে ফেলি। আর্গন হচ্ছে 18, আর্গন কত? 18, তাহলে নাম্বারিং করে ফেলি। সালফার হচ্ছে 16, ক্লোরিন হচ্ছে 17, আর্গন হচ্ছে 18, 1s2, 2s2, 2p6, 3s2, 3p কত হবে? 6, 3d4s। চলো দেখি 18 হতে হবে 10, এই যে এগুলো তো আর লাগতেছেই না, এগুলো আমাদের লাগতেছেই না, এই পর্যন্ত আমাদের 18 হয়ে গেছে। তাহলে গ্রুপ কত হবে, পর্যায় কত হবে? বলো গ্রুপ কত হবে আর পর্যায় কত হবে? হারি আপ, গ্রুপ কত পর্যায় কত? এসপি পাশাপাশি আছে না, তাহলে 2 আর 6 যোগ করলে হয় 18, আর আমাদের পর্যায়টা হচ্ছে কত? পর্যায়টা হচ্ছে আমাদের সর্বোচ্চ n 3, আমাদের পর্যায় হচ্ছে 3। বুঝে গেছে?
সো এই যে দেখো ভাইয়া রেড কালার দিয়ে লিখে রাখছি যে ক্রোমিয়াম এবং কপার এই দুইটা যে কতবার এক্সামে আসে হিসাব ছাড়া অসংখ্যবার আসছে। সো এই দুইটা আমরা খুব ভালোভাবে খেয়াল করব, ঠিক আছে? এই দুইটার ইলেকট্রোবিন্যাস খেয়াল করব এবং এই দুইটার হচ্ছে কি গ্রুপ এবং পর্যায় নির্ণয় করাটা একটু খেয়াল করবো আমরা। চলো একটু দেখে নিই। ক্রোমিয়াম হচ্ছে 24, 1s 2, 2s 2, 2p 6, 3s 2, 3p 6, 3d and 4s। এখন আমাকে বলো তো ভাইয়া দেখি তোমরা যে 3d-তে আগে যাবে নাকি 4s-এ আগে যাবে? বলো। 3d আমরা দেখছিলাম ওই যে এবার তীর চিহ্ন দিয়ে দেখছিলাম, তো আমরা দেখছিলাম এখানে 4s আসছিল, তারপরে কি ছিল 3d ছিল, তার মানে হচ্ছে 4s-এ তোমার হচ্ছে এনার্জিটা কম এবং 3d এর এনার্জিটা বেশি। কিভাবে? সেটা হচ্ছে আউফবাউ নীতি অনুসারে। কি নীতি অনুসারে? আউফবাউ নীতি অনুসারে। আউফবাউ নীতি ফলো করে, ঠিক আছে? আউফবাউ নীতি কি ফলো করে? যে n প্লাস l এর মান যার কম সেখানে আগে ইলেকট্রন ঢুকবে, ঠিক আছে? চলো এখানে আমরা করবো হচ্ছে 3d আর এখানে হচ্ছে 4s। আচ্ছা, n প্লাস l 3d এর জন্য আমার n এর মান হচ্ছে 3 আর l এর মান হচ্ছে, দেখো আমি বলছিলাম s p d f 0 1 2 3, ঠিক আছে? সো এখানে আমাদের d হচ্ছে 2, l এর মান হচ্ছে 2, তাহলে বের করে ফেলি 3 প্লাস 2 ইজ ইকুয়াল 5। এখানে চলো 4s এর জন্য বের করি। n প্লাস l, n এর মান হচ্ছে 4, l এর মান হচ্ছে 0, n এর মান 4, l এর মান হচ্ছে 0, SPDF এর জন্য 0, তাহলে মানটা আসে আমাদের 4। তাহলে দেখো 3d এবং 4s এর মধ্যে আমাদের 3d এর এনার্জির মানটা কি বেশি হওয়ার কারণে আমরা বলছি একটু আগে যে আউফবাউ নীতি কি অনুসরণ করে, যে যার এনার্জিটা কম, তাহলে 4s এর এনার্জিটা কম, তাহলে 4s এ আগে ইলেকট্রনটা প্রবেশ করবে। দ্যাটস ওয়াই আমরা এখানে আমাদের 4s এ ইলেকট্রনটা দিয়ে তারপরে আমরা 3d-তে দিব। দেখে তো কয়টা হয়েছে? 10 12 18 20 24 হয়ে গেছে না? বাট একটু আগে ভাইয়া বলছিলাম না তোমাদেরকে স্থিতিশীলতা কি বলছিলাম? যে ns1 অথবা ns2, np3 অথবা np6, nd5 অথবা nd10, অর্থাৎ সম্পূর্ণ অবস্থায় অথবা অর্ধপূর্ণ অবস্থায় তারা বেশি স্থিতিশীল হবে। তো এখানে দেখো এটা তো পূর্ণ হইলো, কিন্তু এটা ভাইয়া কিন্তু পূর্ণ হয় নাই। এটা যদি 5 অথবা 10 হইতো তাহলে কিন্তু সে স্থিতিশীল হইতো। তো আমরা কি করবো এখানে আমরা এটা ভুল, ঠিক আছে? এভাবে হবে না। সো আমরা এটা কারেকশন করে কি লিখবো? দাঁড়াও এটা মুছে দিয়ে দিই। ক্রোমিয়াম 24, এটা হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d4s। 4s হবে 1, 3d-তে হবে 5। 5 দেওয়ার কারণে সেটা অর্ধপূর্ণ হয়ে গেল ডি অরবিটালটা, এজন্য সে অধিক স্থিতিশীল এটা থেকে। সো আমরা এটা পরীক্ষায় আসলে এইভাবে লিখে দিব, ঠিক আছে? আচ্ছা, এটা ছিল হচ্ছে আমাদের কি ক্রোমিয়ামেরটা। এখন আসলে আমরা কপারের ইলেকট্রোমিক্সটা করার চেষ্টা করি। কপার কত বলো তো দেখি? কপার কাপরাম 29, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d and 4s। সো আমাদের 29 মেলাতে হবে। 10 12 18 হয়ে গেল, ঠিক আছে? এই 3d এবং আমাদের এই যে 4s-এ বাকি ইলেকট্রনগুলো বসাইতে হবে। সো আমি এখানে 2 দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম 9, কারণ হচ্ছে কি আমরা জানি আউফবাউ নীতি অনুসরণ করলে আমাদের 4s-এ আগে ইলেকট্রন যাবে, ফিল্ড হওয়ার পরে যাবে হচ্ছে 3d-তে। সো এভাবে হওয়ার কথা, কিন্তু না ভাইয়া দেখো এখানে আমাদের ডি কিন্তু স্থিতিশীল হয় নাই। আমি যদি ডিতে 5টা অথবা 10টা না দেখি তাহলে বুঝতে হবে এখানে কি নাই, ও পূর্ণ হতে পারে নাই বা স্থিতিশীল হতে পারে নাই। সো এটার জন্য আমাকে কী করতে হবে? এটা আমাদের এভাবে লিখলে হবে না, আমাদেরকে কারেকশন করে লিখতে হবে কিভাবে? যে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d and 4s। আমি 4s-এ 1 দিব আর 3d-তে আমি 10 দিয়ে দিব। দেখো আমার কিন্তু মোটামুটি এখন স্থিতিশীল হয়ে গেছে। সে হইল অর্ধপূর্ণ আর সে পূর্ণ হয়ে গেল, ঠিক আছে? তার মানে এইভাবে কপার অধিক স্থিতিশীল হবে।
বা অধিক স্থিতিশীলতা অর্জন করবে। সো আউসবাউ নীতি এটা, আর আছে হুন্ডির নীতি, পলির বর্জন নীতি, এগুলো আমাদের আপাতত লাগতেছে না, এটা তো দেখে ফেলছিলাম। তো এটা দেখো আমরা কি লিখছিলাম, এই দেখো 4s অ্যান্ড 3d। আগে কিন্তু 4s এ প্রবেশ করবে ইলেকট্রনটা, কারণ হচ্ছে 4s এ এনার্জিটা কম। স্থিতিশীলতা এটা একটু দেখে নাও, এটা খুবই গুরুত্বপূর্ণ, মানে অর্ধপূর্ণ এবং পূর্ণ অবস্থায় মৌলগুলা অধিক স্থিতিশীলতা অর্জন করে। সো আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়, সো 1 AMU, সো এটা দেখাই দিয়েছিলাম তোমাদেরকে, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করে দিয়েছিলাম তোমাদেরকে। সো এখানে বলছিলাম তোমাদের ফ্লোরিন এবং অ্যালুমিনিয়ামটা কি মুখস্থ রাখতে হবে। আর এটা তো দেখাই দিয়েছিলাম, হ্যাঁ এটাতে ছিলাম। সো এটা ভ্যালুটা তোমরা একটু বের করে এখানে বসাই দিবা, একদম ইজি ক্যালকুলেশন, নর্মাল ক্যালকুলেশন, ওকে। সো গড় আপেক্ষিক পারমাণবিক ভরও তোমাদেরকে দেখাই দিয়েছে ভাইয়া। হ্যাঁ, এখন আসো আমাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ এবং এর ব্যবহার। সো মনে রাখবা এই যে কোবাল্ট-60 এটা কোন কাজে ইউজ হয়? কোবাল্ট-60 আমাদের ক্যান্সার, ঠিক আছে, CANCER, ক্যান্সার চিকিৎসায়, ক্যান্সারের চিকিৎসায় হচ্ছে আমাদের কোবাল্ট-60 ইউজ করা হয়। এবং আমাদের এই যে আয়োডিন 131 যে আইসোটোপটা আছে, এটা হচ্ছে আমাদের থাইরয়েড চিকিৎসা। থাইরয়েড গ্ল্যান্ডে অনেক সময় ক্যান্সার হয় বা থাইরয়েড গ্ল্যান্ড প্রবলেম হয়, থাইরয়েড ক্যান্সার। এই থাইরয়েড ক্যান্সারের চিকিৎসা হচ্ছে আমাদের এই আয়োডিন 131 আইসোটোপটা ব্যবহার করা হয়। এবং কার্বন-14, এই কার্বন-14টা হচ্ছে আমাদের টিউমার চিকিৎসায় হচ্ছে আমাদের এই কি কার্বন-14 ইউজ করা হয়। কার্বন-14 কি একটা আইসোটোপ কি ভাই বলো তো দেখি, যে সকল তোমার কি, আচ্ছা আইসোটোপকে পরে বলতেছি, আইসোটোপ, আইসোটন, আইসোবার, আইসো ইলেকট্রন, হোয়াট এভার অনেক কিছু আছে, আমি পরে বলতেছি আইসোটোপটা কি আসলে, এগুলো আগে লিখে নিই। সোডিয়াম-24 হচ্ছে আমাদের ব্লাড, BLOOD, ব্লাড ব্লকেজ যেগুলো আছে, BLO, তারপর হচ্ছে কি CKAGE, ব্লকেজ যেগুলো আছে, ব্লাড ব্লকেজ চিকিৎসা হচ্ছে আমাদের এই সোডিয়াম-24 যে আইসোটোপটা আছে সেটা ইউজ করা হয়। এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের টেকনেশিয়াম-99, এই টেকনেশিয়াম-99 যে আইসোটোপটা, এটা হচ্ছে তোমার যে রোগাক্রান্ত স্থানের ছবি তুলতে, ঠিক আছে, রোগাক্রান্ত স্থানের ছবি তুলতে হচ্ছে আমাদের টেকনেশিয়াম-99 আইসোটোপটা ইউজ করা হয়। এবং ফসফরাস-32 যেটা হচ্ছে লিউকেমিয়া রোগের চিকিৎসায়, লিউকেমিয়া এটা ব্লাডের একটা ডিজিজ, লিউকেমিয়ার চিকিৎসায়, ঠিক আছে, কিসের ক্ষেত্রে আমরা জানি আইসোটোপ ব্যবহার করা হয়। এই ছিল হচ্ছে আমাদের তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার এবং তেজস্ক্রিয় আইসোটোপগুলো কী কী এখানে একটু লেখা আছে, তোমরা একটু গুছাইয়া খাতার মধ্যে নোট করে লিখবা এবং পরীক্ষা একটু চোখ বুলায় যাওয়া হয়ে যাবে। এখন আমরা কিছু সিকিউ সলভ করব। চলো, এখানে যে সি মৌল, এ কোনো মৌল না, বি কোনো মৌল না, জাস্ট মানে তোমার এখানে নমুনা তারা বোঝানো হয়েছে ABC, এটা কোনো মৌল না। মৌলগুলো আমাদেরকে ডিটেক্ট করতে হবে, মানে সিলেক্ট করতে হবে ইলেকট্রন বিন্যাস দ্বারা। যেমন হচ্ছে এখানে ইলেকট্রন টোটাল কয়টা আছে, 2, 8, 10, 10 এর 3, 13, তোমার হচ্ছে এ হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে এই যে তুমি হিসাব করে বের করে ফেলতে পারবা। তো আমাকে বলছে এখানে সি মৌলের শেষ কক্ষপথের কৌণিক ভরবেগ কি নির্ণয় করো। তো আমরা কৌণিক ভরবেগের ফর্মুলাটা ইউজ করি, MBR = NH/2π। সো এখানে আমরা কি দেওয়া আছে এখানে লিখে ফেলি। আমাদের এখানে এন এর ভ্যালু বলছে এখানে যে সি, তার মানে হচ্ছে এইটার সর্বশেষ কক্ষপথের, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কক্ষপথ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কক্ষপথ, এটা হচ্ছে থার্ড কক্ষপথ, এটা হচ্ছে আমাদের ফোর্থ কক্ষপথ। তাহলে N=4, কি বলতো, N=4। তাহলে আমরা আমাদের এন এর মান পেয়ে গেলাম 4 ইন্টু এইচ এর মান তো আমাদের মুখস্থ, এইচ এর মানটা কি বলো, এইচ এর মান কি 6.626 ইন্টু 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। ওকে, সো ভ্যালুটা এখানে ইনক্লুড করে দিই, 6.626 ইন্টু 10⁻34, 2 ইন্টু পায়ের মান হচ্ছে 3.1416, এটা হচ্ছে গুণ। সো এখান থেকে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগের মান, সো কৌণিক ভরবেগ এই চ্যাপ্টার থেকে আসার জন্য যদি কোনো ইম্পর্টেন্ট হাই ভোল্টেজ কি থাকে, 3 নম্বরের কোনো কোশ্চেন থাকে, তাহলে এটা। এখন আরেকটা সিকিউ আমরা সলভ করার চেষ্টা করি, যে
চিত্র 1 এর মডেলের, তাহলে এখন আমাকে বুঝতে হবে যে এখানে দুইটা ফিগার দেওয়া আছে, এখন কোন ফিগার কোন মডেলের। সো দুইটা মডেলই আছে আমাদের বইয়ের মধ্যে। সো দেখেই বোঝা যাচ্ছে যে এটার তোমার হচ্ছে কি ভিতরে নিউক্লিয়াসে দেখা যাচ্ছে, তারপর হচ্ছে কি বাইরে শক্তিস্তরগুলো বিন্যস্ত আকারে আছে। আর এটা সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে, এটা তো তার মানে হচ্ছে রাদারফোর্ডের মডেল। এটা হচ্ছে আমাদের রাদারফোর্ডের মডেল, রাদারফোর্ড মডেল। আর এটা হচ্ছে আমাদের নিলস বোরের মডেল, এটা হচ্ছে আমাদের বোরের মডেল। সো আমাকে ফিগার দেখে কিন্তু আইডেন্টিফাই করতে হবে বোরের মডেল। সো এটা হচ্ছে বোরের মডেল, এটা হচ্ছে রাদারফোর্ড মডেল। এখন আমাকে বলছে চিত্র 1, তার মানে হচ্ছে আমাদের বোরের পরমাণু মডেল। এই বোরের পরমাণু মডেলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। তাহলে দেখি সর্বশেষ, এটা হচ্ছে আমাদের কে মানে n = 1, এটা হচ্ছে l তার n = 2, এটা হচ্ছে m তার মানে n = 3, এটা হচ্ছে n মানে সর্বশেষ n = 4। তাহলে সেম আগের মতোই কৌণিক ভরবেগ নির্ণয় করার জন্য আমরা কি করতে পারি, আমাদের ফর্মুলাটা ইউজ করতে পারি, সেটা হচ্ছে যে m v r = nh/2 পাই। ঠিক আছে, সো n এর ভ্যালুটা আমাদের দেওয়াই আছে, সর্বশেষ বসে এজন্য 4, আর h এর ভ্যালু 6.626 ইন্টু 10^34, আর আমাদের পায়ের মান তো মুখস্থ 3.1416। সো এখান থেকে আমাদের যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগের মান। এটা ক্যালকুলেটরে যদি তোমরা কী করো প্রেস করো তাহলে চলে আসবে। এখন আসো কোন মডেলটি অধিক গ্রহণযোগ্য। সো অবভিয়াসলি হচ্ছে আমাদের বোর পরমাণু মডেলটা অধিক গ্রহণযোগ্য। ঠিক আছে, বোর। কেন বোর, কেন বোর, রাদারফোর্ড না কেন? কারণ বোর পরমাণু মডেলে আমরা কি দেখছি, রাদারফোর্ডের যে সীমাবদ্ধতা যেগুলো ছিল বা যেগুলো ভুল ছিল উনি ধরাই দিয়েছিল। তবে উনি বলছে যে এই যে এইগুলা হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, বেরিলিয়াম 3+, এই যে এই মৌলগুলোর তোমার হচ্ছে কি ব্যাখ্যা করা যায়, এগুলোর আকার ব্যাখ্যা করা যায়, বা তোমার এক পারমাণবিক যে মৌলগুলো আছে এগুলো তোমার হচ্ছে বর্ণালী ব্যাখ্যা করা যায়। সো এটা অবশ্যই কি অধিক গ্রহণযোগ্য। সো যদি আসে তাহলে আমরা বোরের মডেলটা ব্যাখ্যা করে দিব এবং বোরের মডেলের সাফল্যটা এখানে তুলে দেব। ঠিক আছে, এখন আসো গতিবেগ। সো গতিবেগ এবং ভরবেগ এইটা দেখতে হবে। তোমরা এটা দেখলা তারপরে ভরবেগ বের করে দিলা হবে না। সো আমরা যদি লিখি যে আমরা জানি কৌণিক ভরবেগ mvr = nh/2 পাই। সো এখানে আমাকে বলছে বিটা বের করতে। তাহলে আমরা যদি বিটা যদি আমরা বের করি তাহলে আমরা লিখতে পারি যে b = nh/2πmr। ওকে, সো এখান থেকে আমাদের m এর মানটা আর r এর মানটা তোমাকে কোশ্চেনে দিয়ে দিছে বা দিয়ে দিবে, বাকি এগুলো বসাই দিলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। সো আমি এটা দিছি তোমাদেরকে যাতে তোমরা ভরবেগ, কৌণিক ভরবেগ এবং গতিবেগ দুইটাতে মানে ঘুরপাক না খাওয়াও। ঠিক আছে, এখন আসো এই সিকিউটা বলছে জেট এর ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রন 3D-তে ঢুকলেও ওয়াইয়ে ঢুকে না কেন। সো আগে আমাকে জেট কি, জেটটা দেখতে হবে। সো জেট হচ্ছে 21। সো 21 মৌলটা কি, 21 মৌলটা হচ্ছে আমাদের স্ক্যান্ডিয়াম, ক্যালসিয়ামের পরেরটা না, তাহলে স্ক্যান্ডিয়াম। সো আমরা যদি একটু দেখি যে স্ক্যান্ডিয়াম, আচ্ছা ওয়াই কি, তাহলে ওয়াই হচ্ছে আমাদের 19। সো 19তম মৌলের নাম কি বলো তো দেখি তোমরা, পটাশিয়াম। কে, সো পটাশিয়াম আর স্ক্যান্ডিয়াম এই দুইটার মধ্যে ইলেকট্রন বিন্যাস করলে তোমার ইলেকট্রনটা 3D-তে ঢুকবে কিসে, এই যে জেটে, মানে হচ্ছে আমাদের স্ক্যান্ডিয়ামে, কিন্তু ওয়াইয়ে ঢুকে না। তো চলো আমরা করে ফেলি, একটু করে ফেলি আমরা। পটাশিয়াম 19 আর স্ক্যান্ডিয়াম 21 দেখি, 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s 19 হবে না, তাহলে 10 12 18। আচ্ছা, তাহলে এখানে আমরা কি দিতে হবে 19। সো এটা তো আমাদের লাগতেছে না। আমরা জানি কি, আমরা জানি হচ্ছে 4s এবং 3d, এই দুটোর মধ্যে 3d যেটা এটা এনার্জি বেশি আর 4s এর এনার্জিটা কম। সো যার কম সেটাই আগে ইলেকট্রনটা প্রবেশ করবে। সো অবশ্যই তোমার 4s এ প্রবেশ করবে। ঠিক আছে, এখন আসলে আমরা স্ক্যান্ডিয়ামটা করে ফেলি, এটা মুছে দিলাম, স্ক্যান্ডিয়াম করে ফেলি। স্ক্যান্ডিয়াম হচ্ছে 21। সো 1s2 2s2 2p6 3d10, সরি 3s হবে। জাস্ট এ সেকেন্ড। ওকে,
সরি, হ্যাঁ ঠিক আছে। সো আমরা এখন, এটা ছিল হচ্ছে আমাদের, সরি সরি সরি, 1s2 2s2 2p6 3s2 3p6 3d অ্যান্ড 4s। সো এই পর্যন্ত আমার কত হইল, 2 10 12 18 আর হচ্ছে 21। সো 21 যদি মিলাইতে চাই এখানে দিতে হবে আমাদের 21 19 হয়েছে, তাহলে দেখো হয়ে গেছে কিন্তু 2 10 12 18 19 20, আচ্ছা এই যে 21, দেখছো 21টা হয়েছে। সো কেন ঢুকছে আর কেন ঢুকে নাই, কারণ হচ্ছে আমাদের আগে 4s ফিল আপ করতে হবে, ঠিক আছে। 4s ফিল আপ করার পরে 3dতে যাইতে হবে। সো এক্ষেত্রে যদি তোমার কি হয়, ধরো এখানে তোমার হচ্ছে 2টা আছে, এখানে আছে 4টা, এক্ষেত্রে আমরা কী করতে পারি, 3d 5 দিতে পারি, এখানে 4s 1 দিতে পারি। বাট এই ক্ষেত্রে দেখো তোমরা, এখানে আমাদের তো ইলেকট্রনই নাই, একটা আছে, একটা 3dতে যাবে নাকি 4s যাবে, অবশ্যই আগে 4s যাবে। 4s ফিল আপ করার পরে যদি কোনো ইলেকট্রন বাকি থাকে তখন তোমার 3dতে যাবে। আর এখানে তো আমার দেখো 4s ফিল আপ করছে, 21টা হইতে হবে। দেখো আমার কিন্তু 2 4 6 10 12 18 20 আর 21, তার মানে আগে আমার 4sটা ফিল আপ করছে, দেন হচ্ছে আমাদের 3dতে ইলেকট্রনটা ঢুকছে। সো এটা ছিল আমাদের মানে আমাদের আগের কোশ্চেনের অ্যান্সার, যে পটাশিয়াম এবং স্ক্যান্ডিয়াম এই দুইটা মৌলের মধ্যে তোমার হচ্ছে 3dতে ইলেকট্রন ঢুকছে হচ্ছে আমার স্ক্যান্ডিয়াম, আর ঢুকে নাই হচ্ছে পটাশিয়াম। সো পটাশিয়াম ছিল হচ্ছে আমাদের ওয়াই, মানে ওয়াইটিতে ঢুকবে না, অর্থাৎ পটাশিয়াম আমাদের ইলেকট্রনটা ঢুকবে না, 3dতে ঢুকবে না। সো এই ছিল আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, আর তেমন বাকি নাই, এটা তো আলোচনা করেই ফেলছি। এটা হচ্ছে তোমাদের কুইজ, তোমরা একটু ট্রাই করো তো দেখি এটা, যে কোন অণুতে 4টি পরমাণু থাকে বলো, আর কোনটি নিউক্লিয়াসের ভেতরে থাকে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, চলো আমরা এখন কিছু এমসিকিউ সলভ করে ফেলি, এই চ্যাপ্টার রিলেটেড যে এমসিকিউগুলো আছে এগুলো আমরা সলভ করার ট্রাই করি। প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কয়টি বলো, কয়টি? একদম ইজি, আমি প্রথমেই ক্লাসে আলোচনা করছিলাম, যে সেটা হবে এটা, সরি সেটা হবে আমাদের 98, সেটা আমাদের 98 মনে রাখবা। টোটাল TOTAL টোটাল হচ্ছে 118 মানে 118 হচ্ছে আমাদের টোটাল, আর আমাদের ন্যাচারাল মানে প্রকৃতিতে পাওয়া যায়, নেচারে পাওয়া যায় হচ্ছে 98, তার মানে বাকি যে থাকে কয়টা, 20টা মেবি, আর থেকে 0, হ্যাঁ বাকি 20টা হচ্ছে আমাদের ল্যাবরেটরি। আর একটা ইন্টারেস্টিং তোমাদের বলে দিয়েছিলাম এটা অলরেডি, সেটা হচ্ছে কি যে হিউম্যান বডিতে, ঠিক আছে, হিউম্যান বডি 26। তো এটা একটু নোট ডাউন করে রাখবা, এটা আমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সবগুলো কিন্তু বোর্ড কোশ্চেন, বিগত সালে আসা সবগুলো কোশ্চেন আমি সুন্দর করে এখানে সাজায়া রাখছি। সো পরের কোশ্চেন সেটা হচ্ছে কি যে টাংস্টেন যেটা হবে, একটা মিনিট, টাংস্টেন এর ল্যাটিন নাম কি, এটা মুছে ফেলি আমরা। টাংস্টেনের ল্যাটিন নাম কি বলো, টাংস্টেন টি দিয়ে হবে নাকি, টাংস্টেন আমি লিখে রাখছিলাম ল্যাটিন নাম, সেটা হবে আমাদের ওলফ্রাম। সেটা কি হবে, ওলফ্রাম, এর আগে থেকে দাগায় ছিল, এটা হচ্ছে ওলফ্রাম, ঠিক আছে। টাংস্টেন এটা হচ্ছে ওলফ্রাম, WLFR, ঠিক আছে। টাংস্টেন এর ল্যাটিন নাম হচ্ছে ওলফ্রাম, সো যেটা আমাদের W দ্বারা থাকে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন আমরা একটু চলে যাই। নেক্সট কোশ্চেন কি ছিল, একটা মিনিট, এটা হচ্ছে অ্যান্টিমনি, এটা হচ্ছে স্টিবিয়াম, অ্যান্টিমনি সেটা হচ্ছে আমাদের স্টিবিয়াম। অ্যান্টিমনি কি, অ্যান্টিমনি হচ্ছে আমাদের স্টিবিয়াম, অ্যান্টিমনি মনে রাখবা, এটা হচ্ছে ল্যাটিন নাম স্টিবিয়াম, এখান থেকে এস বিটা আসছে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্টিমনি, এটা কি অ্যান্টিমনি, তোমরা আবার এ দেখা কোনো কিছু দাগাই দিও না, এই যে এটা দাগাই দিও না, এটা কিন্তু হবে না, ঠিক আছে। অ্যান্টিমনি এটা তোমার চোখের ধান্দা, ঠিক আছে।
সো এই যে তোমার হচ্ছে কি ল্যাটিন নামগুলো ভালোভাবে মনে রাখতে হবে। যেমন হচ্ছে সোডিয়াম, তো মনে রাখবো অনেকে হয়তো বা SODIUM, এটা না, এটা হচ্ছে নেট্রিয়াম। তো অনেকে ভাবতে পারে কি যে ল্যাটিন নামের মনে হয় এস আছে, তখন এস না, এস সালফার, এটা হচ্ছে নেট্রিয়াম, এটা হচ্ছে নেট্রিয়াম। তারপর হচ্ছে কি ক্যালিয়াম, পটাশিয়াম, তো পিতে পটাশিয়াম হওয়ার কথা না, সেটা হচ্ছে ক্যালিয়াম, ক্যালিয়াম, ঠিক আছে, ক্যালিয়াম, এখান থেকে কে, তাহলে হচ্ছে আমাদের এই কে দ্বারা বুঝবো হচ্ছে এটা আমাদের কি পটাশিয়াম। সো এগুলো মাথায় রাখো। কোনটি ল্যাটিন ভাষা থেকে গৃহীত প্রতীক, বলো কোনটি ল্যাটিন ভাষা থেকে গৃহীত প্রতীক? সেটা হচ্ছে আর্জেন্টাম। এই যে এটা হচ্ছে আর্জেন্টাম, এটা আমি বলে দিয়েছিলাম, এটা হচ্ছে আর্জেন্টাম, একদম ফার্স্টে কিন্তু আলোচনা করছি। এটা কি ছিল? এটা হচ্ছে আর্জেন্টাম হবে। এটা কি হবে? আর্জেন্টাম হবে। আর আর্জেন্টাম এটা হবে না, আর্জেন্টাম কি হবে? আর্জেন্টাম, ঠিক আছে, আর্জেন্টাম। সব কিছু ক্লিয়ার করে ফেলি, আর্জেন্টাম। ইলেকট্রনের আধানের পরিমাণ কত? সো ইলেকট্রনের আধানের পরিমাণ আমি লিখে রাখি, ধরো পেনটা সিলেক্ট করে ফেলি, জাস্ট এ সেকেন্ড। ইলেকট্রনের আধান হচ্ছে -1.60 ইন্টু 10⁻19 কুলম্ব। প্রোটনের আধান হচ্ছে +1.60 ইন্টু 10⁻19 কুলম্ব। নিউট্রনের আধান হচ্ছে 0, কারণ নিউটন হচ্ছে আধান নিরপেক্ষ। সো মিলাও যে ইলেকট্রনের আধানের পরিমাণ কি হবে? এটা হচ্ছে এইটা, অ্যান্সারটা হচ্ছে এটা, তার আগে মাইনাস হবে, ঠিক আছে, -1.60 ইন্টু 10⁻19 কুলম্ব। সো মাথায় রেখো এটা। আমাদের 6 নম্বর কোশ্চেনে চলে যায়, সেটা হচ্ছে একটি প্রোটনের প্রকৃত ভর কত? সো এখন আসলে আমরা ভরগুলো লিখে ফেলি। ভর, প্রকৃত ভর মনে রাখবা, ইলেকট্রনের প্রকৃত ভর হচ্ছে 9.110 ইন্টু 10⁻31 কেজি। যদি এটাকে গ্রামে লিখতে চাই, সেটা হচ্ছে -28 গ্রাম হবে, মানে 10⁻, এত গ্রাম। ওকে, মানে এটা আর কি, যে 9 পয়েন্ট, এটা তারও বসে সুন্দর করে লিখে দিই, এটা হচ্ছে কেজি। এবার গ্রামে লিখতে চাই, সেটা হবে 9.110 ইন্টু 10⁻28 গ্রাম। এখন হচ্ছে প্রোটনের ভর লিখি, সেটা হবে 1.673 ইন্টু 10⁻24 গ্রাম অথবা 27 কেজি, ঠিক আছে। আমরা যদি নিউটনে লিখতে চাই, নিউটনের সেটা হচ্ছে 1.675, দেখো এই একটু জায়গাতেই অমিল, বাকি সব কিন্তু সিমিলার, ইন্টু 10⁻24 গ্রাম। আমাকে কি বলছে? আমাকে বলছে হচ্ছে যে একটি প্রোটনের প্রকৃত ভর কত। সো প্রোটনের প্রকৃত ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻24 গ্রাম। তাহলে কোথায় 673? এই যেটা, এটা হচ্ছে আমাদের একটা প্রোটনের প্রকৃত ভর। ওকে, এখন আসো আমাদের নেক্সট কোয়েশ্চেন। নিউট্রন নেই, কোন মৌলের পরমাণুতে নিউট্রন নেই? তো আমরা জানি, মনে রাখবা যে ভর সংখ্যা ইজ ইকুয়াল প্রোটন সংখ্যা মাইনাস হচ্ছে নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা। ওকে, সো কোন মৌলের পরমাণুতে নিউট্রন নেই? তাহলে হাইড্রোজেনের ট্রাই করি। তো হাইড্রোজেনের হচ্ছে ভর হচ্ছে 1, প্রোটন হচ্ছে 1। তাহলে আমরা জানি যে ভর মিলাই, ভর 1 ইজ ইকুয়াল প্রোটন কত 1, আর মাইনাস আমরা জানি না এক্স, নাকি? বা এখানে যদি আমরা মিলানোর ট্রাই করি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে কি, যে হাইড্রোজেন। মানে কোন মৌলের পরমাণুতে নিউট্রন নেই? চলো তো হিলিয়ামের দেখি। হিলিয়াম হচ্ছে 2, এটা হচ্ছে 4। যদি আমরা দেখো ভর কিন্তু কি, ভর হচ্ছে 4 আর প্রোটন হচ্ছে 2, আমরা নিউট্রন জানি না, এক্স ধরলাম, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আসে কি আসে? ধরো একটা সেকেন্ড, আমরা জানি ভর সংখ্যা হিলিয়াম 4, 2, ভর সংখ্যা ইজ ইকুয়াল, এখানে প্লাস হবে, সরি, এই যে এখানে, এই তো ভুল করে ফেলছিলাম, আস্তাগফিরুল্লাহ। এরকম ভুল করলে তো হবে না, তোমরা, সরি, আমি ভুল করে ফেলছিলাম, এখানে প্লাস হবে। চলো, হাইড্রোজেন ভর সংখ্যা ইজ ইকুয়াল প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা, বা নিউট্রন সংখ্যা ইজ ইকুয়াল টু 1 - 1 ইজ ইকুয়াল টু 0। আমাদের কারেক্ট আনসার হচ্ছে হাইড্রোজেন।
এখন হচ্ছে হিলিয়ামের ক্ষেত্রে দেখি যদি আমরা, যে হিলিয়ামের ভর সংখ্যা হচ্ছে 4, প্রোটন হচ্ছে 2 প্লাস আমরা ইলেকট্রন জানি না, সরি নিউট্রন জানি না। সো নিউট্রন যদি বের করি বা x ইজ ইকুয়াল টু 4 মাইনাস 2 আসে, 0 তো আসে না, বলছে এখানে কি নাই, মানে 0। আমরা দেখি তো লিথিয়াম হচ্ছে 3, তাহলে এখানে হচ্ছে 7। তাহলে ভর সংখ্যা ইজ ইকুয়াল প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, সুতরাং x ইজ ইকুয়াল টু 4। কি নিউট্রন তো আছে, 4টা আছে। কার্বন, চলো কার্বন বের করার ট্রাই করি। কার্বন হচ্ছে 6, ভর হচ্ছে 12, তাহলে 12 সমান সমান 6 যোগ x, সুতরাং x ইজ ইকুয়াল টু 6, মানে কার্বনের নিউট্রন হচ্ছে 6টা। তার মানে আমরা এখান থেকে বুঝলাম যে আমাদের একমাত্র হাইড্রোজেন পরমাণুতে কি নাই, তোমার নিউট্রন নাই, বাকি 3টার হিলিয়ামের আছে 2টা, লিথিয়ামের আছে হচ্ছে তোমার 4টা, কার্বন হচ্ছে তোমার 6টা নিউট্রন। সো ভর সংখ্যা ইজ ইকুয়াল তোমার হচ্ছে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা, এই দুটার যোগফল হচ্ছে আমাদের ভর সংখ্যা। সো এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তোমাদের জন্য, এমসিকিউতে আসতে পারে আসার মতো। আসো, এটা হচ্ছে কি যে এরকম লাইক, সরি ক্লিন করে ফেলি সব। ওকে, সো এই যে দেখো Al3+, ওকে, অ্যালুমিনিয়াম 3+। সো অ্যালুমিনিয়াম 3+-এ ইলেকট্রন কয়টা আছে? আমরা জানি কোনো একটা পরমাণুতে যত সংখ্যক প্রোটন থাকে ঠিক তত সংখ্যক কি থাকে, ইলেকট্রন থাকে। সো এখানে 3+ মানে এটা বোঝানো হয়েছে যে 3টা ইলেকট্রন কি ত্যাগ করে অ্যালুমিনিয়াম 3+ হয়েছে। সো অ্যালুমিনিয়ামে আগে 3টা প্রোটন ছিল, তার মানে 3টা ইলেকট্রন, 13টা প্রোটন ছিল, তার মানে 13টা ইলেকট্রন ছিল। 3টা ইলেকট্রন ত্যাগ করে ফেলছে, তার মানে 13 থেকে কমে কত চলে আসলো, 10-এ চলে আসলো, তার ইলেকট্রন 10টা হয়ে গেছে। কয়টা হয়ে গেছে? 10টা হয়ে গেছে। তাহলে এখানে 10 আছে কি অপশনে? হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 10। বুঝতে পারছো? মনে রাখবা কোনো একটা মৌলে, যেমন হিলিয়াম, ঠিক আছে, হিলিয়ামে এইখানে কি আছে, 2 আছে না, এই 2 মানে হচ্ছে তার পারমাণবিক সংখ্যা, ইভেন তার কি প্রোটন সংখ্যা। কোনো একটা মৌলের যত সংখ্যক প্রোটন থাকে ঠিক তত সংখ্যক কি থাকে, ইলেকট্রন থাকে, তার মানে এটার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2। ঠিক একইভাবে এটার প্রোটন সংখ্যা হচ্ছে তোমার 13, তাহলে এটার ইলেকট্রন সংখ্যা হবে 13, কিন্তু সে 3+ হয়ে গেছে, মানে 3টে ইলেকট্রন অলরেডি ত্যাগ করে ফেলছে, তাহলে 10টা হবে। আচ্ছা, এরপরে আসো আমাদের, সরি, প্রোটন কয়টা আছে, এটা ইন্টারেস্টিং, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এখানে কি 10 হয়ে যাবে? 10 হবে না, এখানে 10 হবে না, কারণ একটু আগে বলছি আমি যে অ্যালুমিনিয়াম 3+, এখানে 13, সে ইলেকট্রন ত্যাগ করছে, নট প্রোটন। সে প্রোটন ত্যাগ করে নাই, প্রোটন ত্যাগ করতে পারবে না, ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে তার ইলেকট্রন সংখ্যা কমছে, কিন্তু তার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কোনো হ্রাস বৃদ্ধি ঘটে নাই। তার মানে Al3+ হোক আর Al শুধু অ্যালুমিনিয়াম হোক, এটা হোক অথবা এটা হোক, তার প্রোটন সংখ্যা কিন্তু কি সেম, 13। তাহলে এটা হচ্ছে 13। সো অনেক ক্ষেত্রে তোমাদেরকে এরকম কি কোশ্চেন পেঁচা দিতে পারে। ক্যালসিয়াম 2+-এ ইলেকট্রন সংখ্যা কত? তো চলো এটা সলভ করি। ক্যালসিয়াম 2+, সো ক্যালসিয়াম হচ্ছে 20। তো 20টা থেকে আমরা কি করছি, দেখো ক্যালসিয়াম কি করছে, 2টা ইলেকট্রন ত্যাগ করছে, যার কারণে সে Ca2+ হয়ে গেছে। তার মানে আগে ক্যালসিয়ামের হচ্ছে প্রোটন ছিল 20টা, তার মানে ইলেকট্রনও ছিল 20টা, কিন্তু ত্যাগ করার কারণে সে যে 20টা থেকে 18টা হয়ে গেছে। কয়টা হয়ে গেছে? 18টা হয়ে গেছে। একটা ক্যালসিয়ামের তোমার হচ্ছে প্রোটন হচ্ছে 18টা, তার মানে ইলেকট্রনও কয়টা? 18টা। সে কী করছে? 2টা ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে ইলেকট্রন সংখ্যা হ্রাস পাইছে 2টা, তাহলে হয়ে গেছে 18। তাহলে হচ্ছে 18 ইলেকট্রন বলছে, ইলেকট্রন। যদি প্রোটন বলতো তাহলে আমরা কি বেশি বসাইতাম, ঠিক আছে? তো একটু খেয়াল রাখবো এগুলা। এখন আসো O-2 প্রদত্ত আয়নের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা, এটা একটু ট্রাই করে চলো। O-2, সো আমরা জানি নর্মালি অক্সিজেনের হচ্ছে 8টা প্রোটন, তার মানে 8টা প্রোটন, তার মানে ইলেকট্রন 8টা, কিন্তু কি করছে যে অক্সিজেন 2টা ইলেকট্রন কি করছে? গ্রহণ করার কারণে কি হয়ে গেছে? O-2 হয়ে গেছে। তার মানে তার ইলেকট্রন সংখ্যা 2টা বৃদ্ধি পাইছে, আগে ছিল 8টা, এখন হবে 10টা। কয়টা? 10টা। আগে কিন্তু 8টা ছিল, ইলেকট্রন 8টা ছিল, কিন্তু 2টা কি করছে? আরও গ্রহণ করছে এক্সট্রা, এজন্য O2- হয়েছে, এজন্য এখানে 10টা। ঠিক আছে? কোনো একটা তোমার কি লাইক মনে রাখবে এটা গ্রহণ করছে, যদি এখানে প্লাস থাকে যেমন সোডিয়াম, মনে রাখবে এটা ত্যাগ করছে। ঠিক আছে? সো এই মাইনর বিষয়গুলো একটু মাথার মধ্যে রাখবা। আসো নেক্সট, কোন মৌলের ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা সমান? সো একটু ট্রাই করি আমরা, চলো তো দেখি আমরা একটু কোন মৌলের। চলো সোডিয়াম, তারপর লিখবো হচ্ছে পটাশিয়াম,
ক্যালসিয়াম, ক্লোরিন। কি বলছে যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এটা হচ্ছে কি দেখো 11, এটা হচ্ছে 23, তার মানে এটা নিউটন কত হবে? আমরা জানি নিউটন সংখ্যা হবে বর সংখ্যা থেকে যদি আমরা কি করে ফেলি, প্রোটন সংখ্যাটা বাদ দিয়ে দিই, তাহলে এখানে হচ্ছে 12, এটা হচ্ছে 19, 39, এটা হচ্ছে তোমার 20, ঠিক আছে। আর এটা হচ্ছে 20, এটা হচ্ছে 40, এটা হচ্ছে 17, এটা হচ্ছে 35.5। সো দেখো মুছে সুন্দর করে লিখি, এটার নিউটন ছিল হচ্ছে 20টা, এটার হচ্ছে 12টা, এটার হচ্ছে 20টা। সো দেখো আমরা জানি কোনো একটা মৌলের যত সংখ্যক প্রোটন থাকে ঠিক তত সংখ্যক ইলেকট্রন থাকে, তার মানে এটার ইলেকট্রন প্রোটন দুইটাই কিন্তু কি 11, কিন্তু নিউটন সংখ্যা হচ্ছে 12, তার মানে এটা মিলে নাই। আসো পটাশিয়ামে, এটার হচ্ছে প্রোটন সংখ্যা 19, তার মানে ইলেকট্রন সংখ্যাও কি, ইলেকট্রনও 19, প্রোটনও 19, নিউটন 20, এটা মিলল না। আসো ক্যালসিয়াম, ইলেকট্রন কত, প্রোটন কত, নিউটন কত, দেখি। প্রোটন কত 20, যত সংখ্যক প্রোটন থাকে ঠিক তত সংখ্যক ইলেকট্রন থাকবে, তার মানে ইলেকট্রনও 20, নিউটন কত পাইছি 20, তাহলে কারেক্ট আনসার হচ্ছে আমাদের ক্যালসিয়াম। কারেক্ট হচ্ছে আমাদের ক্যালসিয়াম। ক্যালসিয়ামের কি থাকবে 40, 20, তার মানে দেখো আমাদের ইলেকট্রনও হচ্ছে 20টা, প্রোটনও হচ্ছে 20টা, নিউটনও হচ্ছে 20টা। ওকে, তাহলে এই কোশ্চেনটা আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল। এখন আসো আমাদের নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে কি কপারের সর্বশেষ স্তরের ইলেকট্রন বিন্যাস কোনটি? ও আচ্ছা, এটা তো করাই দিয়েছিলাম তোমাদেরকে, আরেকবার করাই দিই। কপার Cu, কপার হচ্ছে 29, সেটা হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d4s। কপারে হচ্ছে 29টা ইলেকট্রন মিলাইতে হবে। আমাদের অলরেডি এখানে 10-18টা ইলেকট্রন হয়ে গেছে। সো আমরা নর্মালি আগে 4s দিব, তারপর হচ্ছে 3d দিব। দেখো আমাদের এই ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা আগে 4s ঢুকাইছি, তারপর 3d দিচ্ছি, কারণ হচ্ছে আমরা আবহাওয়া নীতি অনুসারে যার শক্তির মান কম হবে তাকেই আমরা আগে ইলেকট্রন দিব। কিন্তু একটা জিনিস খেয়াল করো তোমরা এখানে, যে 3dতে D9 হয়ে গেছে, 4s ঠিক আছে তোমার তো স্থিতিশীল হয়েছে, কিন্তু এখানে এই ডিটা স্থিতিশীল হওয়ার জন্য ডি হয় 10 হতে হবে, না হয় ডি কি 5 হতে হবে। সো এটা করার জন্য আমরা কি করতে হবে, এই ইলেকট্রন বিন্যাসটাকে আমাদেরকে এইভাবে করতে হবে। লিখে দিচ্ছি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d and 4s এসে দিব একটা, তার অর্ধপূর্ণ হইল, ডিতে দিলাম হচ্ছে 10টা, তার পরিপূর্ণ হইল। এটা কিন্তু বেশি স্থিতিশীল এটা থেকে, কারণ এটা তোমার হচ্ছে কি না অর্ধপূর্ণ না পূর্ণ, ঠিক আছে, এই দুইটার মাঝামাঝি। তাহলে এটা কিন্তু পূর্ণ হয়ে গেল, এটা অর্ধপূর্ণ হয়ে গেল, এটা বেশি স্থিতিশীল। তার মানে এটা বলছে যে সর্বশেষ স্তরে ইলেকট্রন বিন্যাস কোনটি? মনে রাখবা এটা হচ্ছে আমাদের 3d10 4s1, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সর্বশেষ স্তরের ইলেকট্রন বিন্যাস 3d 4s, ঠিক আছে। আচ্ছা এখানে কি বলছে সর্বশেষ স্তরে, তাহলে সর্বশেষ কক্ষপথ কোনটা? 4s না, সর্বশেষ কক্ষপথ 4s, তাহলে তো এটাই হবে 4s1। ওকে, চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। কোবাল্ট 2+ এর ইলেকট্রন বিন্যাসে m শেলে ইলেকট্রন সংখ্যা কয়টি? সো আমরা কোবাল্ট কত জানি, কোবাল্ট হচ্ছে নিকেল কপার জিঙ্ক কোবাল্ট, এটা হচ্ছে 26। তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d4s। এখন আসলে আমাদের এখানে হচ্ছে আমাদের 10, 12, 18টা 20টা, ঠিক আছে, আর বাকি আছে 6টা। এখন কি বলছে আমাকে m, তাহলে আমরা জানি কে এল এম এন 3 নম্বরে। তাহলে এই যে দেখো টোটাল কয়টা আছে 2, 8, 8 আর 6 কত, 8 আর 6 হচ্ছে আমাদের 14, 8 আর 6 হচ্ছে আমাদের 14, বুঝে গেছে? ওকে, এটা ক্লিন করে ফেললাম। নেক্সট স্লাইডে চলে যাই। আয়ন গঠনের সময় পটাশিয়াম কোন মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে? চলো আমরা একটু পটাশিয়াম করে ফেলে। কোন মৌলের, মানে স্থিতিশীল মৌল আমাদের একদম পর্যায়সারণী 18 নং গ্রুপের যে মৌলগুলো আছে, আমি একটু লেখা ট্রাই করি এখানে কি কি আছে আমাদের। হিলিয়াম, নিয়ন,
আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানসন, এই যেগুলো আছে এগুলো হচ্ছে একদম স্থিতিশীল, মানে এদের সর্বশেষ কক্ষপথটা অষ্টকপূর্ণ অবস্থায় আছে, ঠিক আছে, এটা ক্রিপ্টন। তো চলো আমরা করে ফেলি। পটাশিয়াম হচ্ছে আমাদের 19, তাহলে ধরো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s, 19, 10, 12, 18, 19 হতে হবে না, 18, এই যে এখানে 1 1। তো এখন বলছে কি আয়ন গঠনের সময় আয়ন কি আকারে হতে পারে, পটাশিয়াম প্লাস কে প্লাস হতে পারে, ঠিক আছে, কে প্লাস হতে পারে, অর্থাৎ আমাদের পটাশিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে। যদি একটা ইলেকট্রন ত্যাগ করে ফেলে তার মানে এই ইলেকট্রনটা চলে যাবে, এই ইলেকট্রন চলে যাবে, তাহলে ইলেকট্রন বিন্যাসটা হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d6, সরি ধরো 3d তো নাই, 3d নাই, 3p পর্যন্ত। সো এই যে 3p পর্যন্ত যদি আমরা দেখি তাহলে দেখো এটা কিন্তু আমাদের আর্গনের ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে। গণ 2, 4, 6, 10, 12, 18, 18টা না, তো 18টা কার আছে, আর্গনের আছে, এটা হচ্ছে আমাদের আর্গন। তার মানে এটা যখন কি আয়ন গঠন করবে, এখানে বলছে আয়ন, আয়নটা কি কে প্লাস হওয়ার কারণে সেটা 18টা ইলেকট্রন হবে, আর 18টা আছে তোমার কিসের, আর্গনের। সো এটা ইম্পর্টেন্ট ছিল। নেক্সট কোশ্চেন, জিঙ্ক হচ্ছে 30তম মৌল। এই জিঙ্কের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রন কোন উপশক্তি স্তরে প্রবেশ করে। সো চলো একটু করে ফেলি আমরা। জিঙ্ক কত বলো তো ভাইয়া, জিঙ্ক হচ্ছে নিকেল কপার জিঙ্ক 30। সো ইলেকট্রন করে ফেলি, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s। আমাকে বলছে জিঙ্কের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রন কোন উপশক্তি স্তরে প্রবেশ করবে, যে এস পি ডি এফ যা আছে হোয়াট এভার এগুলোর মধ্যে কোনটাতে ঢুকবে। সো আগে আমরা ইলেকট্রন বিন্যাস করে ফেলি। এটা হবে 1 কপার জিঙ্ক, সরি 30টা মিলাইতে হবে, আমাদের অলরেডি হয়ে গেছে কয়টা, 20টা, বাকি 10টা দিতে হবে। সো এখানে দিব হচ্ছে 2টা, এখানে দিব হচ্ছে 8টা, ঠিক আছে। তাহলে দেখো সর্বশেষ ইলেকট্রনটা কোথায় ঢুকছে, ডিতে ঢুকছে, উপশক্তি স্তরে ঢুকবে, কোন উপশক্তি স্তরে ঢুকবে এইটা ফিল আপ করার পরে না অন্যটাতে যাবে, ঠিক আছে। সো এটা মাথায় রাখতে হবে। এটা ইলেকট্রন বিন্যাসের নিয়ম মেনে চলে নিজের কোনটি, দেখো এটা হচ্ছে কি যে সরি n-d-1 আর n+1s1। সো n এর মান কি ধরতে পারি আমরা, 3 ধরতে পারি। n যদি 3 হয় তাহলে দেখো কি আসে এখানে 3d1 আর এখানে আছে হচ্ছে 4s1, ঠিক আছে। তো সো এটা কি হতে পারে, কোনটার হতে পারে, এখানে 5 হবে, এখানে 5 হবে, 5 এখানে, ঠিক আছে, এখানে 5 হবে এটা। সো এটা হচ্ছে তোমার ক্রোমিয়াম, একটু করে ফেলছি আমরা, এটা হচ্ছে ক্রোমিয়ামের। ওকে, সো এটা একটু কারেকশন করে ফেলো তোমরা। নেক্সট স্লাইডে যাই। হাইড্রোজেনের কয়টি আইসোটোপ ল্যাবরেটরি, সরি শোনো, হাইড্রোজেন আছে না, হাইড্রোজেনের টোটাল আইসোটোপ পাওয়া যায় হচ্ছে 7টা। কয়টা, 7টা। প্রথমটার নাম হচ্ছে পুট্রিয়াম, পরেরটার নাম হচ্ছে ডিউটেরিয়াম, ঠিক আছে, ডিউটেরিয়াম। আর 3 নাম্বারটা যেটা হচ্ছে টিট্রিয়াম, কি টিট্রিয়াম। এই 3টা হচ্ছে তোমার হচ্ছে নেচারে পাওয়া যায়, প্রকৃতিতে পাওয়া যায়। টোটাল হচ্ছে 7টা, মানে হাইড্রোজেনের টোটাল আইসোটোপ কয়টা, 7টা। টোটাল হচ্ছে কয়টা, 7টা। হাইড্রোজেনের টোটাল আইসোটোপ হচ্ছে 7টা, এর মধ্যে 3টা হচ্ছে নেচারে পাওয়া যায়। কয়টা 3টা হচ্ছে আমাদের নেচারে পাওয়া যায়, আর বাকি 4টা হচ্ছে লেবে। কোথায়, লেবে। বাকি 4টা হচ্ছে আমাদের লেবে, বাকি 4টা লেবে। তাহলে এটা কোশ্চেন কি ছিল, হাইড্রোজেন কয়টি আইসোটোপ ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয়, 4টা। কয়টা, 4টা। আমি আরেকবার বলতেছি, হাইড্রোজেনের টোটাল আইসোটোপ হচ্ছে 7টা, এর মধ্যে 3টা হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়। কোন 3টা, পুট্রিয়াম, ডিউটেরিয়াম, টিট্রিয়াম, আর বাকি 4টা হচ্ছে আমাদের লেবে তৈরি করা হয়। ওকে, আচ্ছা এখন আসো, হাইড্রোজেনের কোন আইসোটোপে একটি মাত্র নিউট্রন আছে, তো ট্রাই ইট। চলো একটু ট্রাই করে দেখি। হাইড্রোজেন, পুট্রিয়াম, ডিউটেরিয়াম, টিট্রিয়াম, কি বলছে, নিউট্রন। কয়টা নিউট্রন, একটা নিউট্রন। সো ট্রাই করি। এখানে নিউট্রন হচ্ছে যে ভর বিয়োগ প্রোটন,
ঠিক না? সো বর হচ্ছে 1 থেকে 1 বিয়োগ করলে 0, বর হচ্ছে 2 - 1 এটা হচ্ছে 1, 3 - 1 এটা হচ্ছে 2। সো আমাকে বলছে একটি মাত্র নিউট্রন আছে। সো আমাদের কারেক্ট হচ্ছে ডিউটেরিয়াম। এটা হচ্ছে আমাদের ডিউটেরিয়াম। মনে রাখবা হাইড্রোজেনের টোটাল আইসোটোপ হচ্ছে 7টা, এর মধ্যে 3টি প্রকৃতিতে পাওয়া যায়। কি কি? পোট্রিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। পোট্রিয়ামের বর হচ্ছে 1, ডিউটেরিয়াম হচ্ছে 2 অ্যান্ড ট্রিটিয়াম হচ্ছে 3। সো এটা ইন্টারেস্টিং একটা এমসিকিউ ছিল, অনেক ইম্পর্টেন্ট। নেক্সট, ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর কত? সো এটা তো ইজি, mg, 12 না? সো এটা হচ্ছে 24। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? এটা হচ্ছে 24। নেক্সট কোয়েশ্চেন, সেটা হচ্ছে ফ্লোরিন এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? সেটা হচ্ছে 19। মুখস্থ করবা এটা, ঠিক আছে? এটা মুখস্থ করে ফেলবা। নেক্সট কোয়েশ্চেন, সেটা হচ্ছে এস উপশক্তি, আচ্ছা এস সরি এস আছে না? এস আমি বলছিলাম 2 × 2l + 1 আর এস পি ডি এফ। এসের জন্য 0, পির জন্য 1, ডির জন্য 2, এফের জন্য 3। তো চলো এটা আমরা বের করতেছি হচ্ছে কিসের জন্য? এসের জন্য। তাহলে এসের জন্য হচ্ছে আমাদের এল এর মান কি? এই যে বসাই দিলাম এগুলো। এসের জন্য হচ্ছে আমাদের 0, এসের জন্য 0। তাহলে 2 × 0 + 1, তাহলে আসে 2টা। তাহলে আমাদের এস উপস্তরে সর্বোচ্চ তোমার হচ্ছে 2টা ইলেকট্রন থাকতে পারে। এজন্য আমরা দেখো 1s2, 2s2, তারপর 3s2, 4s2, সবসময় 2 দিই, ঠিক আছে? আর কিছু দেই না, কিন্তু 3 দিই না। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এসে আমাদের সর্বোচ্চ 2টা ইলেকট্রন ধারণ করতে পারবে। এখন আসো 3d, 4s, 4p, 4d এর মধ্যে কোন অরবিটালের সর্বনিম্ন শক্তি সম্পন্ন? আচ্ছা, এটা হচ্ছে ওই যে আমরা পড়ছিলাম আলফা নীতি অনুসারে n+l, ঠিক আছে? তো n+l এর মানটা আমরা বের করবো 3d এর জন্য, আমরা বের করবো হচ্ছে 4s এর জন্য, আমরা বের করবো 4p এর জন্য, আমরা বের করবো হচ্ছে 4d এর জন্য। ওকে, তো চলো আমরা একটু বের করি। 3d এর জন্য হচ্ছে 3 + 2 = 5, 4 + 0 = 4, 4 + 1 = 5, 4 + 2 = 6। বলছে সর্বনিম্ন, তো সর্বনিম্ন হচ্ছে আমাদের 4s এ। কোথায়? 4s এ। আমাদের সর্বনিম্ন হচ্ছে 4s এ, 4s। সো এটা অনেক ইন্টারেস্টিং একটা এমসিকিউ ছিল আমাদের। নেক্সট, শক্তির ক্রম অনুসারে কোনটি সঠিক? সো এখানে তোমরা করে ফেলবে, এটা হোমওয়ার্ক, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের হোম টাস্ক। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, একটা একদম ইজি, ভাইয়া করাই দিছে এটা, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। দেখবা যে কোনটা, এই যে n+l এর মান, n+l এর মান দিয়ে বের করে ফেলবা এটা, ঠিক আছে? ইজি ছিল। কি বলছে যে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 3, 4s2 কোন মৌলের? একদম ইজি। তুমি কি করবা? জাস্ট ইলেকট্রনগুলা গুনে ফেলবা। গুনো 2, সরি পেনটা সিলেক্ট করে ফেলি, 2 ক্লিন অল, 2, 4, 10, 12, 18, 18 আর 3 হচ্ছে 21, 21 আর 2 হচ্ছে 23, 23 হচ্ছে কি বলতো? ভ্যানাডিয়াম, ঠিক আছে? ভ্যানাডিয়াম হচ্ছে 23। এরপরের কোশ্চেনে চলে যাই। আমাদের পরবর্তী কোশ্চেন কি ছিল? এটা ছিল ভ্যানাডিয়াম। বোরের পরমাণু মডেল কত সালে দেওয়া হয়েছিল? আল্লাহ, এটা তো লেখাই দিচ্ছি তোমাদেরকে। রাদারফোর্ড হচ্ছে 1911 আর বোরের হচ্ছে তোমার 1913। সো এটা তো বলার কিছুই নাই। এটা হচ্ছে আমাদের 1913, এটা হচ্ছে আমাদের 1913। আর রাদারফোর্ড কত বলতো? রাদারফোর্ড 1911, ঠিক আছে? 1911। আর হচ্ছে বোর হচ্ছে 1913। সো পটাশিয়াম 19তম ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করবে? চলো করে ফেলি। পটাশিয়াম, তার পটাশিয়াম হচ্ছে আমাদের 19, ঠিক আছে? সো 1s2,
2s2 2p6 3s2 3p6 3d 4s 10 18 18 19 কোথায় ঢুকছে 4s এ ঢুকছে ইজি তো 3d তো ঢুকবে না কারণ হচ্ছে 3d এবং 4s এর মধ্যে তোমার হচ্ছে কি 3d এনার্জি বেশি 4s এর কম যার কম তাতেই আগে ইলেকট্রন ঢুকবে সো আমাদের 4s এর এনার্জি কম সো এখানে আগে ইলেকট্রনটা ঢুকে যাবে আমাদের আইসোটোপের ক্ষেত্রে নিচে ভিন্ন কোনটি মনে রাখবা আইসোটোপ কি আইসোটোপ হচ্ছে কি আমাদের আমি লিখে রাখি আইসোটপ আইসোটপ হচ্ছে তোমার যে ভর সংখ্যা হবে ভিন্ন ভর সংখ্যা ভিন্ন কিন্তু প্রোটন সংখ্যা সমান প্রোটন সংখ্যা সমান প্রোটন সংখ্যা সমান যে সকল তোমার কি আচ্ছা এটা জাস্ট মনে রাখো পথে প্রোটন পথে আইসোটপ যদি নিউটন সংখ্যা সমান হয় সেটা হবে আইসোটন যদি ভর সংখ্যা সমান হয় সেটা হবে আইসোবার আর যদি ইলেকট্রন সংখ্যা সমান হয় সেটা হবে আইসো ইলেকট্রন ঠিক আছে সো জাস্ট বলে দিলাম এটা মাথায় রেখো রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় কোন ধাতুর পাত ব্যবহার করা হয়েছে এটা তোমাকে বলছিলাম তোমার এটা হচ্ছে কি যে স্বর্ণপাত ব্যবহার করা হয়েছিল কি পাত স্বর্ণপাত স্বর্ণ ইউ মানে কি এটার নাম বলো তো দেখি তোমাদের ল্যাটিন নামটা হচ্ছে AURUM অরাম মানে সোনা ঠিক আছে লাস্ট নিউক্লিয়াসের চারপাশে যে স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে তাকে বলা হয় অরবিটাল কি বলা হয় অরবিটাল বলা হয় কি বলা হয় বলো তো অরবিটাল বলা হয় কি বলা হয় অরবিটাল বলা হয় মনে রাখো যে শক্তি স্তর তারপর হচ্ছে কক্ষপথ তারপর হচ্ছে শেল এই তিনটাই কিন্তু সেম এই তিনটাই কি এই তিনটাই হচ্ছে আমাদের সেম এই তিনটা হচ্ছে আমাদের সেম এই তিনটা সেম একই নাম ঠিক আছে ইংরেজি বাংলা মিলাই দিছে আর কি সো এই ছিল আজকে আমাদের 3 নম্বর অধ্যায়ের মোটামুটি আলোচনা সো এর পরবর্তীতে আমাদের লাইভ ক্লাসে থাকবে তোমাদের যে প্রবলেমগুলো সেগুলো অ্যারাইজ করবা ইনশাল্লাহ লাইভ ক্লাসে তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব আর আমাদের ক্লাসে যদি কোনো কিছু বুঝে না থাকো অবশ্যই কমেন্টে তোমরা কমেন্ট করবা আর ইনশাল্লাহ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর পড়াশোনাটা করবা ঠিক মতো ঠিক আছে সময় অযথা নষ্ট করবা না তোমাদের এই যে টাইমটা এটা হচ্ছে গোল্ডেন টাইম তোমাদের লাইফের একদম মানে যদি বলি এটা গোল্ডেন টাইম সো সময়ের অপচয় করিও না তোমরা অনলাইন অফলাইন যে জায়গাতেই পড়ো না কেন একদম ডেডিকেটেডলি পড়বা একটা ঘন্টা পড়তেছো একদম যাতে ডেডিকেশন থাকে যে এই না আমি ক্লাস করতেছি বই খাতা কিছুই নিলাম না জাস্ট ক্লাসটা দেখতেছি এরকম করলে কিন্তু হবে না ক্লাস যখন করবা মনে হবে এমনভাবে ক্লাস করতেছো যে তুমি অফলাইন ক্লাস করতেছো ঠিক আছে তোমার সামনে বই থাকবে খাতা থাকবে স্টিকি নোট যেগুলো আছে সেগুলো থাকবে আর কি সুন্দর একটা ফর্মুলা পাইছো টেকনিক পাইছো লিখে রাখলা দেয়ালে টাঙায় রাখলা ঠিক আছে মানে পড়াশোনার প্রতি ডেডিকেশন নিয়ে আসতে হবে তুমি মেহনত করতে হবে পরিশ্রম করতে হবে যদি করো তাহলে এগুলোর প্রতি তোমার আলাদা ভালো লাগা কাজ করবে যে না আমি একটা বিষয়ে আমি পরিশ্রম করতেছি ডেডিকেশন দিচ্ছি তারপর দেখবা যে এইটা থেকে তুমি যে আউটকামটা একটা পাবা যখন তুমি আউটকামটা পাবা রেজাল্টটা পাবা তখন তোমার ভালো লাগবে তুমি হেলাফেলা করে পড়াশোনা করতেছো দিন শেষে দেখবা কি যে তোমার এক্সামের আগে ওভারলোড হয়ে গেছে তোমার সিলেবাস শেষ করা হয় নাই সো তখন দেখবা যে ডিপ্রেশনে পড়ে যাবা তো এরকম মনে হবে যে আমাকে দিয়ে কিছুই হবে না সো বাইরের কথাগুলো শোনো যে ক্লাসগুলো হচ্ছে রেগুলার ক্লাসগুলো করো আর যখন ক্লাসটা করবা তখন ক্যালকুলেটর তারপর তোমার যে নোট খাতা রাফ খাতা এগুলো পাশে নিয়ে বসবা পানির একটা বোতল কাছে নিয়ে বসবা যখন টায়ার্ড লাগতেছে পজ করবা পানি খাবা আবার পড়তে বসবা ঠিক আছে সো এই ছিল ভাইয়া আজকের আলোচনা তোমাদেরকে কিছু MCQ পড়াই দিলাম সিকিউ তারপর হচ্ছে মোটামুটি কনসেপ্ট যা যা ছিল আশা করি তোমাদের মানে একটা ভালো আইডিয়া হয়েছে এই চ্যাপ্টারের উপরে যখন আমরা লাইভ ক্লাসটা করবো তখন আরও একটু ক্লিয়ার হয়ে যাবা সো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ